আসসালামু আলাইকুম। আমি সানোয়ার হোসেন শামীম, পিএইচডি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ টেক্সাস এট ডালাস, অ্যাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সবাইকে স্বাগত জানাচ্ছি আর্ক এডুকেশনের পক্ষ থেকে আজকের লাইভ প্রোগ্রামে আমাদের সাথে আছেন দুজন স্পেশাল গেস্ট, আবার খুব পরিচিত দুইজন মানুষ, পরিচিত মুখ, দুইজন হাসি মুখ, বাংলাদেশের নামকরা দুটি বিশ্ববিদ্যালয়ের তারা টিচার, এবং তারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। তারা একই সাথে ইউএসএ তে উইথ ফান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ সহ ইউএসএ তে এসেছেন, ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপি ইউনিভার্সিটি ইউএসএ তে। তারা দুজনই একসাথে এসেছেন সেম ডিপার্টমেন্টে। তারা দুইজন এখানে এসে এখন সুখে সংসার করছেন উইথ তাদের পিএইচডি স্টাডি। তো তাদের আজকে হচ্ছে আমরা তাদের লাইফ স্টোরি শুনবো। তো আমাদের সাথে আছেন স্পেশালি রুবাইয়া জান্নাত আপু। উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট হচ্ছে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম। মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম। এবং সাথে আছেন হচ্ছেন হাসান মাহমুদ ফয়সাল ভাই। উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আজকে আমাদের লাইভ প্রোগ্রামে আমরা তাদের পিছনের গল্পটা শুনবো। আমরা তো শুধু তাদের স্টোরিটা জানি, তারা অলরেডি সাকসেসফুল ইন টার্মস অফ হায়ার স্টাডি। তো তাদের পিছনে স্টোরিটা শুনবো, তারা কিভাবে এখানে এসেছেন, তাদের কিভাবে প্রিপারেশনটা নিয়েছেন, তাদের লাইফে কতটুকু স্ট্রাগল ছিল। ইভেন এবং আমরা সবচেয়ে বেশি যেটা শুনবো সেটা হচ্ছে যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন আবারও হচ্ছে, আপকামিং মানডে থেকে বাংলাদেশে করোনার জন্য হচ্ছে লকডাউন জারি হয়ে গেল। তো ওনারা হচ্ছে যখন ইউএসএ আসেন তখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন, খুব আনসার্টেন একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন, যে সিচুয়েশনে ভিসা স্লট পাওয়াটা জটিলতা ছিল, ভিসা কিভাবে পাবেন সেটা নিয়ে অনেক কনফিউশন ছিল। পাচ্ছিলেন না, সারা রাত দিন 24 ঘন্টা ভিসা স্লটের জন্য ওয়েট করেছেন তারা। তো অল্টারনেটিভ ভাবে এই যে একটা স্টোরি, কিভাবে তারা ভিসা স্লট পেলেন, সেখান থেকে তারা আহ আহ, সুন্দরভাবে স্লট নিয়ে তারপর ইউএসএ চলে আসলেন, এই যে তাদের পিছনের গল্পগুলো, সেগুলো আমরা শুনবো। তো ওয়েলকাম জানাচ্ছি আমাদের গেস্ট, আমাদের প্রিয় দুজন মানুষ, আহ রুবাইয়া আপু এবং ফয়সাল ভাইকে। রুবাইয়া আপু এবং ফয়সাল ভাই, একটু ওয়েলকাম জানান। ওয়েলকাম। অনেক ধন্যবাদ সানোয়ার ভাই। আপনার অনুষ্ঠানে আসতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে। আপনি খুবই গুণী মানুষ, তাই আপনার অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে এসেছি, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আর আমাদের এই যে জার্নিটার গল্প আপনি শুনতে চেয়েছেন, শেয়ার করতে চেয়েছেন, সেজন্য ধন্যবাদ। খুবই ঘটনাবহুল ছিল আসলে, আমরা আস্তে আস্তে সেটা শুনবো। তো আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমিও সানোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর্ক এডুকেশনের সানোয়ার ভাইকে। আসলে উনি বলেছেন বলেই আমরা একটু সময় বের করতে পেরেছি বা বের করার জন্য চেষ্টা করেছি, সত্যি কথা। এখন সেমিস্টারের শেষের দিকে আমরা, তো অনেক ব্যস্ততা আসলে। তো এটা আর্ক এডুকেশনের সানোয়ার ভাই আহ উনি বলেছেন, তো আমরা আসলে একটু সময় বের করে নিয়েছি আর কি। তো যাক, খুব ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে কথা বলতে বুঝতে পেরেছি। তো কথা হবে, আমরা শুনবো। আর সারোর ভাই। ওকে, থ্যাংক ইউ ফয়সাল ভাই এন্ড রুবাইয়া আপুকে। ওনাদের সাথে হচ্ছে আমি হচ্ছে খুব ক্লোজলি কানেক্টেড ইন টার্মস অফ হায়ার স্টাডিতে। যদি বাংলাদেশে দুই একজন পরিচিত মুখ থাকে, তার মধ্যে হচ্ছে ওনারা হচ্ছে বেস্ট পরিচিত মুখ আমার কাছে। তো ওনাদের লাইফ স্টোরিটা এতটা সুন্দর, এতটা ভালো, আমার কাছে সবসময় ইন্সপায়ারিং মনে হয় জিনিসটা। অ্যাকচুয়ালি এরকম পার্সোনালিটি, এরকম উপর লেভেলের মানুষজন যে এতটা বিনয়ী হয়, সেটা হচ্ছে ওনাদের কাছ থেকে না দেখলে আমি পাইতাম না কখনোই। ওনারা হচ্ছে অনেকটা আমার কাছে আইডলের মতো। তো বেশি প্রশংসা করি নাই, এটা হচ্ছে যতটুকু পেয়েছি একটু বেশি ততটুকুই বলেছি। বলেছেন। না, যতটুকু পেয়েছি ততটুকুই বলেছি। তো তারা হচ্ছে এখন দুজনই হচ্ছে সেম ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপিতে। এবং এখন আমরা তাদের আহ সেই স্টোরিটা শুনবো। স্টোরি শোনার আগে তো এইখানে হচ্ছে আমরা একটু প্রথমেই হচ্ছে একটু শুনে নিই যে আসলে ইউএসএ আসার পর আপনার দিনকাল কেমন যাচ্ছে, বা হচ্ছে এটাই আমরা ফার্স্ট একটু শুনে নিই, আফটার ইউএসএ আপনার লাইফ কেমন হচ্ছে, পরে একটু কষ্টের দিকে যায় এখানে আসার পরে। এবং সাথে হচ্ছে যদি একটু ফিউচার প্ল্যান বলতেন, যদি একটু ফিউচারে কি করবেন।
এরকম দিয়ে শুরু করতে পারি। কে বলবেন এখন? কথা হচ্ছে যে আমি আমি আপু শুরু করি, বলবেন নাকি ভাইয়া তারপর বলবেন? আমি শুরু করি। এখানে আসার আগে যতটা না কষ্ট হয়েছে বা ভেবেছিলাম যতটা ভালো লাগবে, এখানে এসে আসলে একটা মিক্সড ফিলিং হচ্ছে। একটা হচ্ছে যে ভালো লাগছে যে একটা উন্নত বিশ্বে এসেছি, এখানে পড়াশোনার একটা স্বপ্ন ছিল অনেক দিন থেকেই। আমার থেকেও আমাদের বাবা মার স্বপ্ন ছিল বলবো। আমার মা, আমার বোন এবং হচ্ছে আমার ফয়সালের বাবা মা, ওরা অনেকদিন থেকেই চেয়েছিল যে আমরা হায়ার স্টাডিজে আসি। এটা একটা লম্বা সময় ধরে ওনারা আমাদেরকে বলছিলেন। ইনফ্যাক্ট আপনি শুনে অবাক হবেন যে আমাদের বিয়ের আগ থেকেই বলছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা আমরা অনেক পরেই এসেছি, আমাদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তারপরে অ্যাকচুয়ালি আমরা শুরু করেছি। সো উই আর ভেরি লেট, বাট স্টিল আমরা আসতে পেরেছি, আমাদের ইচ্ছেটা পূরণ করতে পেরেছি, সেজন্য ভীষণই ভালো লাগছে। তারাও খুব প্রাউড। কিন্তু এখানে এসে যেটা দেখেছি, আসলে আসার পর স্ট্রাগলটা বেশি। সবকিছু মিলে এখানে অনেক কিছু ম্যাচ করে চলতে হয়, অনেক কিছু ম্যানেজ করতে হয়। সময়টা খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে আমার মনে হয় যে কেন 24 ঘন্টা একদিন হয়, কেন 48 ঘন্টায় নয়। এত বেশি চাপ থাকে বা এত কিছু ম্যানেজ করতে হয়। সবচেয়ে বেশি সমস্যা যেটা, যখন আপনি বিবাহিত অবস্থায় আসেন উইথ আ চাইল্ড স্পেশালি, তখন আসলে সময় বের করাটা মেয়েদের জন্য আমি বলবো খুব বেশি চ্যালেঞ্জিং। ছেলেদের জন্যও বটে, বিকজ একটা ছেলে যখন এখানে আসে উইথ ফ্যামিলি, তাকে তো পড়াশোনা করতে হয়, বাসায়ও অনেক কাজ করতে হয়। কিন্তু এরকম বলার কোনোই সুযোগ নেই যে না, আমার হাজবেন্ড একদমই কাজ করে না, শুধু পড়ে ঘুমায় পড়াশোনা করে। নো, এখানে সেটা পসিবলই না। সো এখানে একটা ছেলেকেও অনেক বেশি খাটতে হয়, আর মেয়েদের জন্য এটা আরো বেশি চ্যালেঞ্জিং, যেহেতু তাকে একটা বাচ্চাও সামলাতে হয়, বাসায় ঘরের কাজ তো করতেই হয়, পড়াশোনা করতে হয়। তো মাঝে মাঝে এমন হয় আমাদের দুজনের যে কোন একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বাচ্চাকে কোথায় রেখে যাব, সেইটা আমাদের সবচেয়ে বড় হেডেক হয়ে যায়। তো এইরকম কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু তারপরেও ভীষণ ভালো লাগছে যে অন্তত আমরা আমাদের স্বপ্নের কাছাকাছি আসতে পেরেছি। জানি না শেষ করে সুন্দর মতো যেতে পারবো কিনা, আল্লাহ তাআলা জানেন। কিন্তু ভালো লাগছে যে একটা স্টেপ তো পার হয়েছি, কিছুটা তো এগিয়েছি। এই আর কি, এটা আমার ফিলিংস। ফয়সাল ভাই, আপনি যদি হচ্ছে যে পিএইচডি শেষ করার পরে হচ্ছে বা এখানে এসে পিএইচডি স্টাডি শেষ করার পরে পরিকল্পনাটা বা আসলে ফিউচারে কি করতে চান বা কি করে মানুষজন, যদি এটা একটু আমাদের সাথে শেয়ার করতেন, আপনাদের প্ল্যানটা কি, হ্যাঁ, যদি আসলে প্ল্যান থাকে? আমরা আমরা এখন মানে বর্তমানে আমরা মাস্টার্স প্রোগ্রামে এসেছি। তো হুম হুম। মাস্টার্স প্রোগ্রাম শেষ করার পরে আমরা পিএইচডি প্রোগ্রামের জন্য চেষ্টা করব। তো যেটা হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান, যেটা বললেন আপনি, শুরুতেই আপনি জানেন আমরা দুজনেই দুটো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশে। তো হুম আমাদের হুম। যত দ্রুত সম্ভব আমাদের স্টাডি শেষ করে, ডিগ্রি কমপ্লিট করে আমাদের আসলে কর্মস্থলে যোগদান করতে হবে। আমাদের ফিউচার প্ল্যান বলতে আসলে এইটাই। হ্যাঁ, তো আচ্ছা। রুবাইয়া যেটা বলছিল যে চ্যালেঞ্জিং এখানে আসার পরে, এখানে আসার আগে যে স্ট্রাগলটা করতে হয়েছে, এখানে আসার পরে আসলে স্ট্রাগলটা অনেক বেশি চ্যালেঞ্জিং। লাইফস্টাইল থেকে শুরু করে নতুন দেশ, নতুন কালচার, নতুন একাডেমিয়া, হ্যাঁ সবকিছু নতুন। এবং যে সংসারটা বা যে বাসাটা আপনি নিবেন, সেই বাসার মেইনটেনেন্স, ইউটিলিটি সার্ভিস থেকে শুরু করে প্রপার্টি হাউস, প্রপার্টি ম্যানেজার, ইন্টারনেট সার্ভিস, মানে যাবতীয় যা আছে, বাজার করা, শপিং এ যাওয়া, বাচ্চাকে স্কুলে ড্রপ করা, আনা, এবং ক্লাস সেটা হেঁটে হেঁটে। ক্লাসগুলো করা, সবই কিন্তু করতে হচ্ছে। আমরা যে সিটিতে আছি বর্তমানে, হ্যাটিসবার্গ, এখানে পাবলিক ট্রান্সপোর্ট ওরকম নাই আসলে। একটা মাত্র বাস আছে, ওটা অনেক সময় নিয়ে নিয়ে স্টপেজে আসে। সে কারণে আমাদের আসলে মানে হেঁটেই যেতে হয়, যেখানে যাই হেঁটে হেঁটে। আর অনেক দূরে যেমন যখন যাই তখন আমরা ওই বাস এভেল করি, নয়তো উবার মানে এভেল করতে হয় আরকি। তো আমি যেটা দেখেছি, অনেক কষ্ট আছে, স্ট্রাগল আছে বা চ্যালেঞ্জ আছে, কিন্তু কোনো না ঝামেলা নাই, কোনো ধরনের বিরক্তি নাই, কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স নাই। আপনি অমুক স্কুলে যাবেন, এখান থেকে 10 মিনিটস ওয়াকিং, 10 মিনিটস। আপনি ইউনিভার্সিটি যাবেন, 18 মিনিট ওয়াকিং ডিসটেন্স, 18 মিনিট। আপনি ওয়ালমার্টে যাবেন, 10 মিনিটস ড্রাইভ, 10 মিনিটস। আপনি কোনো ট্রাফিক সিগন্যাল বলতে ওরকম নাই, 30 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম। আপনাকে কেউ ডিস্টার্ব করছে না, আপনি আপনার কাজ করছেন, আপনার অ্যাসাইনমেন্ট গুলো আপনি ঠিক সময়ে জমা দিচ্ছেন,
আপনার ইউনিভার্সিটিও আপনাকে কোনো বিরক্ত করছে না। আপনি যে RSCP আছেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে কাজ করছেন বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ কাজ করছেন, যে আপনার যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, যে ক্লাসগুলো আছে সেটা আপনি নিচ্ছেন, অ্যাসাইনমেন্ট গুলো ঠিক সময় জমা দিচ্ছেন। কেউ কিছু বলছে না। আপনি আজকে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, 2 দিন পরে রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আপনার গ্রেড কোন কোর্স থেকে কত আপনি 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 জানছেন। আপনাকে এমন নয় যে পরীক্ষা শেষ হয়ে ৩ মাস বসে থাকতে হবে রেজাল্টের জন্য। না, একদমই না। আপনি ৩, ৪, ৫ দিন পরে আপনি আপনি জানতে পারছেন যে আপনার রেজাল্ট কত, কেমন আসছে। তারপরে ধরেন আ আমি যেটা ফিল করছি যে এটা হচ্ছে ওয়েদারটা। মানে এক্সাক্টলি আমরা আমরা যে হ্যাঁ, আমাদের ওয়েদারটা মানে খুবই অদ্ভুত। যেমন গত আ পরশুদিন গত পরশুদিন খুবই রোদ ছিল, একদম ঝলমলে রোদ। কিন্তু হুম, হুম, হুম। আপনি বাইরে বের হতে পারছেন না। বাতাসটা কনকনে ঠান্ডা। এত রোদ কিন্তু কনকনে ঠান্ডা। এবং আচ্ছা। মনে হচ্ছে যে কোথাও ঝড় হলে বা ঘূর্ণিঝড়ের সময় যে শন, শন শব্দ হয়ে যে একটা বাতাস হয় ওরকম। তো হ্যাঁ, হ্যাঁ। এমনও দেখেছি আমরা সকালে রোদ, দুপুরবেলা বৃষ্টি, আবার সন্ধ্যার সময় একেবারে ঠান্ডা। কুয়াশাচ্ছন্ন। কিংবা আবার উল্টো দেখেছি, সকালে একদম কুয়াশা, ঠান্ডা কনকনে, দুপুর হতে, হতে আবার হঠাৎ বৃষ্টি চলে আসলো। আবার সন্ধ্যা হতে, হতে গরম। সন্ধ্যার আগে, আগে আবার রোদ। মানে এখানে ওয়েদারটা আমরা একই দিনে ৩-৪ রকমের হুম। ঋতুর একটা টেস্ট পাচ্ছি বলতে গেলে। তো তবে ওয়েদারটা হ্যাঁ, ওয়েদারটা ঠিক আছে। আর মাঝখানে তো আপনি জানেন যে খুব ফ্রিজিং একটা ওয়েদার ছিল আপনার টেক্সাসে। হুম। আপনাদের ওখানে মানে আপনি তো ছবি-টবি দেখেছিলাম। আপনাদের অনেক মানে তুষার হয়েছিল আরকি। তো আমাদের ওখানে ওরকম ঠান্ডাটা নাই। একেবারে কনকনে যে ঠান্ডা পড়া বা তুষার পড়া ওটা নাই। কিন্তু আছে। ঠান্ডার ওয়েদারের ব্যাপারটা আমাদের acclimatize হতে একটু সময় লাগছে আরকি। তো আমি যেটা বলব এক কথায় সেটা হচ্ছে আসলে এখানকার লাইফটা অনেক বেশি সিস্টেমেটিক। আপনি যদি ওই সিস্টেমে একবার নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু হুম, হুম। সব হয়ে যায়। যেমন আমি বলি, আমি শুধু ৩ টা কথা বলব। আমাদের যে বিদ্যুৎ বিলটা, এটা আমাদের কোন পেপারও আসে না। আবার আমাকে গিয়ে সেই টাকাটা জমা দিতে হয় না। আমি আমার অ্যাকাউন্টের সাথে ওটা অটো পে করে রেখেছি। ওই নির্দিষ্ট দিনে ওটা অটো ওই অ্যাকাউন্ট থেকে ওরা টাকাটা মানে পরিশোধ হয়ে যায়। পেমেন্টটা অটো নিয়ে নেয় বিদ্যুৎ বিল। এরপরে ইন্টারনেট যে সার্ভিস আমরা যারা আছে তাদের কাছ থেকে ওইটাও সেরকম। মাসের নির্দিষ্ট দিনে ওটা অটো পে হয়ে যায়। এরপর আমাদের যে মোবাইল ফোন আমরা ইউজ করি যে সিম, ওটাও মাসের নির্দিষ্ট দিনে এটা অটো হয়ে যায়। অর্থাৎ আপনাকে একটা সেটআপে আসতে একটা দেশ থেকে পুরো এনালগ একটা সিস্টেম থেকে আমরা যখন একটা ডিজিটাল, সত্যিকার অর্থে ডিজিটাল সোসাইটিতে এখন আমরা এসেছি। তো এই যে ব্যাপারগুলো আছে এটা আপনাকে অ্যাডাপ্ট করে নিতে একটু সময় লাগে। তবে একবার আপনি যখন ওই মানে ইয়েতে চলে আসবেন ট্র্যাকে, তখন আপনি আসলে এনজয় করবেন। প্রেশার যেমন আমরা ১ম যখন এসছি তখন আমাদের প্রত্যেকটা সাবমিশন আমাদের রাত ১২ টার সময় সাবমিশন থাকতো অ্যাসাইনমেন্টের। আমাদের খুব তাড়াহুড়া হয়ে যেত। একেবারে রাত ১২ টার ১ মিনিট আগে ২ মিনিট আগে আমরা সাবমিট করতাম। এখন যেটা দেখছি, এখন কিন্তু আমরা ৬ ঘন্টা আগেও সাবমিশন দিয়ে দিচ্ছি। অনেক সময় ১ দিন আগেও আমাদের সাবমিশন গুলো হয়ে যাচ্ছে। অর্থাৎ সময়টা এখন আমরা অনেক বেশি ম্যানেজ করতে পারছি বলে মনে ঠিকই হচ্ছে। আছে। শুরুতে একটু চ্যালেঞ্জিং থাকে সময় নিয়ে। ঠিক হয়ে যায়। আমরা তো ৩ মাস মতো হলো এসেছি। ৩ মাস পুরো হয়ওনি। আমার মনে হয় যে হুম, আমরা মোটামুটি এখন অ্যাডজাস্ট হতে পারছি। সো হুম। আচ্ছা, এই হচ্ছে চাপ মজা যে হ্যাঁ, এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়েদারের আনপ্রেডিক্টেবিলিটির কথা বলেছিলেন। তো আমার মনে হয় ওয়েদার আনপ্রেডিক্টেবল হলেও এদের যে ওয়েদার ফোরকাস্ট আছে সেটা যদি একটু মোবাইলে দেখে নেওয়া যায় এটা কিন্তু খুবই কাজে দেয়। তো হ্যাঁ, এক্সাক্টলি, ঝামেলা হয় না। এক্সাক্টলি। এবং এটা অনেকটাই মেলে, তাই না? হ্যাঁ, যেটা হ্যাঁ, 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 হ্যাঁ। বাংলাদেশে ভাবতাম যে অনেক বাংলাদেশে সময় মিলতো না, কিন্তু এখানে আবার একদম মেলে। তো সে কারণে হ্যাঁ। আপনি প্রেডিক্ট করতে পারবেন যে what is going to be happen. হুম। ইভেন আমি যদি মোবাইলে দেখি যে শাওয়ার আউটসাইড শাওয়ার হচ্ছে, আমি ইভেন বাইরে গিয়ে দেখানো মানে আমার দেখার ইচ্ছা হয় না যে শাওয়ার হচ্ছে কিনা, আসলেই হয়। হ্যাঁ, আসলেই, আসলেই হয়। এক্সাক্টলি। হুম। ওয়েদার হ্যাঁ। ফোরকাস্টিংটা মানে খুবই চমৎকার আরকি। হুম। এই তো তাহলে হচ্ছে যে প্রথম দিকে একটু স্ট্রাগল হলেও আমার মনে হয় যে এখন আপনারা খুব সুন্দরভাবে অ্যাডাপ্ট করে নিতে পেরেছেন এখানকার এনভায়রনমেন্টের সাথে, এখানকার সবকিছুর সাথে। এবং এইখানে যে প্রেশার, স্পেশালি একাডেমিক যে প্রেশার আছে, সাথে হচ্ছে আপনার সার্ভাইভাল প্রেশার, স্পেশালি হচ্ছে আপনার লিভিং প্রেশার যেটা আছে, এই দুটোর সাথে আপনি আপনার খুব সুন্দরভাবে অ্যাডাপ্ট হতে পেরেছেন। এই যে একটা জিনিস খুবই ভালো লেগেছে যে প্রথম দিকে হয়তোবা হোমওয়ার্কের ডেডলাইনের ১-২ মিনিট আগে হলেও এখন কিন্তু ৬ ঘন্টা বা ১-২ দিন আগেও আপনারা সাবমিট করে ফেলতে পারেন। তো এখানকার সিস্টেম বা একটু চুরি বিদ্যা শিখে গেছেন আপনারা, বোঝা যাচ্ছে
যদিও আপনারা কখনো, আমি বলেছিলাম যে আপনারা এখানে একটা ব্যাপারে বলেছেন, সলিউশনের ব্যাপারে, যে আপনারা কিন্তু এইসব জায়গায় পেতে পারেন সলিউশন গুলো হোমওয়ার্কের। কিন্তু আপু এন্ড ভাইয়া হচ্ছে আমাকে বলেছে এখানে তারা আসলে স্টাডি করতে এসেছে, শিখতে এসেছে। এই জিনিসটা খুবই হচ্ছে ব্যাপার। তারা কিন্তু আসলে নিজেরাই চেষ্টা করে সবকিছু সলিউশন গুলো, হোমওয়ার্ক গুলো নিজেরাই সাবমিট করে, নিজেরা পড়াশোনা করে করে এবং ডিসকাশন করে করে। তা আমরা যারা হচ্ছে একটু চুরি টুরি করি, ফাঁকি টাকি দেওয়ার চেষ্টা করি, অনেক জায়গায় অনেক সোর্স আছে, সেখান থেকে কিন্তু কপি টপি মেরে দেই, আগের কোর্সেস গুলো থেকে, আগের সাবমিশন থেকে মেরে দেই। তো আমাদের জন্য একটু ইজি, বাট আপু এন্ড ভাইয়া হচ্ছে যেহেতু একটু পড়াশোনা করে, তো সাবমিশন গুলা আমরা নিজেরাই শিক্ষক, আমরা কিভাবে ওটা করি বলেন? আচ্ছা, তো আপনারা আচ্ছা যারা আসতে চাচ্ছেন পরবর্তীতে, তাদের হচ্ছে দুইটা প্রসেসই আছে, নিজেরা চাইলে পারবেন, এবং কিছু চুরি সিস্টেমও আছে যেটা ডিসকারেজ করে মানুষ, বাট করা যায়। জানতে পারলে খারাপ না, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, অ্যাপ্লাই করবেন কি করবেন না সেটা আসলে আমাদের নিজেদের উপরে ডিপেন্ড ডিপেন্ড করে। করে। So, আমি পার্সোনালি মনে করি যে আমি যেহেতু একজন শিক্ষক, আমার উচিত না এরকম কিছু করা। আর তাছাড়া আপনি যেটা বলেছেন রাইটলি পয়েন্টেড, যে আমি শিখতে এসেছি, সো আই মাস্ট লার্ন এনি হাউ। আচ্ছা, ঠিক আছে। তো এখন তো হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আপু এবং ভাইয়া কিন্তু একা আসেননি। আপু এবং ভাইয়ার সাথে আমাদের ভাস্তি বলবো না ভাগিনী বলবো, আসলে আমাদের ফেরি আছে একজন, আমাদের আমাদের হচ্ছে সুন্দর একটা ভাস্তি অথবা ভাগ্নি আছে, নিচ আছে, নিস বলতে পারি আমরা, তো নিস আছে। তো ও হচ্ছে অনেক কিউট, অনেক সুন্দর করে কথা বলে। তো আপু ভাইয়া এবং ফেরি ওরে ওরে সে সুন্দর করে আদর করে ফেরি রাখে, আপু এবং ভাইয়া। তো ও একসাথে এসেছেন, তো একটা পুরো ফ্যামিলি, পুরো একটা ফ্যামিলি যেখানে হচ্ছে সবাই মিলে চলে এসেছেন। এইটা খুবই আমার কাছে খুবই ভালো লাগে, যে একটা ফ্যামিলির তিনজন মানুষ একসাথে, এবং ফান্ড নিয়ে, দুইজনই ফান্ড নিয়ে একসাথে হচ্ছে ইউএসএ চলে এসেছেন। এইটা খুবই ইন্সপায়ারিং এবং খুবই ভালো একটা জিনিস। তো এখন হচ্ছে আমরা এটা পিছনে স্টোরিটা শুনবো, যে কিভাবে আসলেন। তো ভাইয়া এবং আপু আপনারা হচ্ছে এই যে হায়ার স্টাডি প্রিপারেশন, হায়ার স্টাডিতে আসবেন, এটা আপনি অলরেডি হিন্ট দিয়েছেন যে আপনাদের বিয়ের আগে থেকেই আপনাদের এটা প্রেশার ছিল মাথায়। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ইনফার করতে পারি, যারা হচ্ছে বুঝতে পারবেন বিয়ের আগে থেকে ওনাদের প্রেশার ছিল দুজনেই বাইরে আসুক। তার মানে এখান থেকে কিছু ইনফার করা যায়। আমি এখন রিলিজ করছি না, তো এটা হচ্ছে যারা বুঝবেন বুঝে নেন। তো বিয়ের আগে থেকেই হচ্ছে তারা এই প্ল্যানটা করছিল। এরপরে হচ্ছে কিভাবে আসলে তারা এই প্ল্যানটা করলো, কিভাবে আসলে ইউএসএ আসলো, এটার পিছনে স্টোরিটা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, আমরা আসলে দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি একসাথে, উই ওয়ার ব্যাচমেটস। তো যেটা হয়, ব্যাচমেট থাকা অবস্থায় আমাদের আসলে প্রথম বর্ষ থেকেই আমাদের সম্পর্ক গড়ে উঠেছিল। তো আচ্ছা, সেটা যখন আমরা পাশ করে ফেললাম 2011-তে আমরা মাস্টার্স করে বেরিয়েছি। তো তারপর থেকে আসলে যেটা হয়, সমবয়সী হলে বাসা থেকে তো একটা প্রেশার থাকে বিয়ে করার জন্য সামথিং। কিন্তু তখনও যেহেতু আমরা দুজনেই সাংবাদিকতাও করেছি পাশ করে করে, প্রথম আলোতে আমরা একসাথে জবও করতাম, কিন্তু বাসা থেকে বলা হলো যে সাংবাদিককে বিয়ে দেওয়া যাবে না। সো ভালো কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে হবে অথবা বিসিএস ক্যাডার হতে হবে, যেটা বাবা মারা বলেন আর কি। সো ওটার জন্য আমাদের বেশ কিছুটা স্ট্রাগল করতে হয়েছে। ও একটা সময় একটা পাবলিক ইউনিভার্সিটি ঢুকলো, এবং তারপরে আমার বাসায় বিয়ে প্রপোজাল আনলো। বাই দিস টাইম ওর চাকরি হতে হতে আমিও একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি। তো আমার বাসা থেকে তো সবসময় বলা হতো যে পড়তে যেতে হবে, এবং অবশ্যই সেটা আমেরিকাতেই হতে হবে, পড়াশোনা করতে হলে আমেরিকাতে করতে হবে। সেই জিনিসটা আমাকে আমার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো আমিও প্ল্যান করছিলাম না তা না, কিন্তু ওই সময় যেটা হয় যে বেশি প্রায়োরিটি ছিল যে বিয়ে হবে, সংসার হবে, তারপর না হয় আস্তে আস্তে যাবো। তো যেরকম ভাবনা সেরকমটাই হলো, বিয়ে হয়ে গেল, তারপর আমাদের বাবু হলো। বিভিন্ন কারণে আসলে আমরা যেতে পারলাম না। এরপর যেটা হলো আমাদের, আমরা ভাবতে শুরু করলাম যে যাওয়া তো দরকার, শিক্ষকতা পেশায় এসেছি, ডিগ্রি করতে হবে, বাবা মারও প্রেশার বলছেন যে বারবার যেতে, সো আমাদের যাওয়া তো উচিতই। তো আমরা সেই চিন্তা করতে করতে আমার বাচ্চার যখন 1.5 বছর বয়স, তারপর আসলে আমরা পড়াশোনাটা শুরু করেছি।
খুবই আস্তে আস্তে ধীর গতিতে শুরু করেছি। পুরোপুরি আসলে আমি আমাদেরকে দোষ দিব, এতটা ধীর হওয়া উচিত না, আরো আগেই আসলে আসা উচিত ছিল। এখন এসে বুঝতে পারছি যে একটু আগে আসলেই ভালো হতো। তাহলে এখনকার মতো এতটা স্ট্রাগল হতো না। তো যেটা হলো যে আমরা 2018 শুরু থেকে আসলে প্ল্যান করি যে না, আমাদের এবার সিরিয়াস হওয়া উচিত, আমাদের যাওয়া উচিত। তো আমরা 2018 শুরুতে পড়াশোনা করবো বলে ঠিক করলাম। কিন্তু আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। আমরা জানি যে আমেরিকায় আসতে হলে জিআরই করতে হবে, আইএলটিএস করতে হবে, বাট হাউ টু ডু দ্যাট, কিভাবে করব, কোথা থেকে শুরু করব, শুরু করাটা একটা যুদ্ধ ছিল। আমার মনে হয় যে কোনো কাজই আসলে তাই, শুরু করতে পারাটাই বড় চ্যালেঞ্জ। তো আমাদের ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। আমরা শুরু করতে আমাদের কয়েক মাস লেগে গেছে। শুধু ভাবি যে জিআরই করতে হবে, আইএলটিএস করতে হবে, বই কিনতে হবে, কিন্তু সেটা আদতে মানে কবে থেকে করব সেই ভাবতে ভাবতেই দেখা গেছে আরো কিছুটা সময় চলে গিয়েছে। পরে একটা সময় মনে হলো যে না, অনেক হয়েছে, এবার আসলে সিরিয়াস হই। দেন আমরা আস্তে আস্তে বই কিনলাম। ফার্স্টেই যেটা করেছি, আমরা জিআরই বেশ কিছু বই কিনেছি, খুব মহা ধুমধাম করে নীলক্ষেতে গিয়ে দুজনে মিলে বইটা কিনে নিয়ে আসলাম। এখন বই খুলে তো মাথা খারাপ, কিছুই তো বুঝি না, বিশেষ করে ম্যাথস। আমি তো ম্যাথসে খুবই দুর্বল। সারা জীবন সায়েন্সে পড়ে এসে ইউনিভার্সিটিতে এসে আমি চলে এসেছি সোশ্যাল সায়েন্সে। অঙ্কের ভয়, শুধু ম্যাথস করতে হবে না সেই জন্য। তো ম্যাথসে আমার পার্সেন্ট ভালো, ও ভালো পাচ্ছিল বা আমাকে খুব এনকারেজ করছিল যে না, অসুবিধা নেই, আমি তোমাকে হেল্প করবো, ডোন্ট ওয়ারি। তো পরে আমি যাই হোক, কিছু করার নাই, আসতে তো হবেই, যেতে তো হবেই। শুরু করলাম একটু একটু করে অঙ্ক করা। আবার সেই ছোটবেলার মতো ভয়, অঙ্ক দেখলে মাথা ঘোরাচ্ছে আর সামথিং। আবার ইংরেজিটা পড়তে ভালো লাগছে। আমার বরাবরই ইংরেজিটা পড়তে ভালোই লাগতো অনেক। আমি বোধহয় 3000 এর মতো ওয়ার্ডও শিখেছি জিআরইর জন্য, 3000 প্লাস। তো ওটা আমার ভালো লাগতো, আই এনজয় দ্যাট। কিন্তু আমি অঙ্কে এত বেশি দুর্বল ছিলাম বা এত বেশি ভয় পেতাম, তো ওইটা নিয়ে আসলে জার্নিটা শুরু হলো। কিন্তু যেটা হলো যে 18 মাঝামাঝি পর্যন্ত আমরা মোটামুটি যুদ্ধ করেও মনে হয় খুব একটা এগুতে পারলাম না। হ্যাঁ, মানে আমরা আসলে স্টাইলটা বুঝতে পারছিলাম না। বা আপনার ইংরেজিতে তো সরি, ভার্বাল যে পার্টটা আছে সেখানে তো আসলে অনেক নানান ধরনের প্রশ্ন, বিশেষ করে আরসি, এটা খুব ডিফিকাল্ট ছিল। এটা আসলে কিভাবে অল্প সময়ে শেষ করা যায় সেটা আমরা বুঝে উঠতে পারছিলাম না। তো একটা পর্যায়ে যেটা হলো যে আমরা কিছুটা ডিমোরালাইজড হয়ে গেলাম। আমাদের মনে হচ্ছিল যে আমরা খুব বেশি আগাতে পারছি না আসলে। হ্যাঁ, এভাবে করলে হবে না, এভাবে করলে রিকোয়ার্ড স্কোর আমরা উঠাতে পারবো না। তখন আমরা কি করলাম, আমরা আবার জিআরডি বই খাতা বন্ধ করে দিলাম। ভাবলাম যে আচ্ছা, আগে আইএলটিএসটা করি। আবার আইএলটিএস এর পড়া শুরু করলাম। সো এরকম করতে করতে দেখা গেল যে আইএলটিএস এর জন্য খুব একটা পড়িনি। আমার মনে হয় লাস্টের 1-1.5 মাস পড়েছি। হ্যাঁ, 1-1.5 মাস মতো পড়েছি। তারপর আমরা ডিসেম্বরে 19 ডিসেম্বর না 2019 18 ডিসেম্বরের 1 তারিখে আমাদের আইএলটিএস পরীক্ষা ছিল এবং আমরা আইএলটিএস পরীক্ষা দিলাম। আইএলটিএস স্কোর ভালোই এলো, খারাপ এলো না। তারপর আইএলটিএস স্কোর যখন হাতে এলো, তারপর আমরা খুব কনফিডেন্ট ফিল করলাম যে না, কিছু একটা তো এবার পেয়েছি, আমরা মনে হয় এগুতে পারছি। তো একটা ধাপ যেহেতু পার হচ্ছে, সরি আমার বাচ্চা একটু নাড়াচ্ছে, বাবা আমি করো। একটা ধাপ যখন পার হয়েছে তখন বাকি ধাপগুলো পার হবে, সেই চিন্তা করে আমরা আবার মহা উদ্যমে আবার ভাবলাম যে জিআরইটা করি। এবার তুমি জিআরইর গল্প বলো, আমি আইএলটিএস পর্যন্ত বলেছি। আচ্ছা, জিআরই গল্প বলছি, তার আগে আমি একটু 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। সেটা হচ্ছে আসলে আমাদের আমরা মাস্টার্সের রেজাল্ট পাই 2012 সালে, 12 সালের মার্চে। তখন আমরা জার্নালিজম করি প্রথম আলোয়। তো এরপরে ও তো বললোই আমাদের যে ইয়েটা, তো আমি 12 সালের নভেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করি প্রভাষক হিসেবে সাংবাদিকতা বিভাগে। তো এরপরে 14 সালে আমাদের বিয়ে হয় ঢাকায়। তারপর থেকে আমি 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 কিন্তু সেই চট্টগ্রামে আর ও ঢাকায়। ও তখন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কাজ করতো। ও তারপরে 12 সালের বিয়ের পরে 14 সালের বিয়ে, কিন্তু আমি কিন্তু তখনও চট্টগ্রামে। আমি 13 সাল, 14, 15, 16, আমি 16 সালে ঢাকায় জাহাঙ্গীরনগরে জয়েন করি। তার মানে এই যে 4টা বছর মাঝখানে বা 3.5 বছর, এই 3.5 বছর কিন্তু আমাদের দুজনের টার্গেট ছিল কিভাবে আমরা
একত্রে সংসারটা করতে পারবো সত্যি সত্যি অর্থে আর কি। কারণ সেই চট্টগ্রাম ঢাকা যাওয়া আসা করতে করতে আমাদের চাকরিটাও ঠিক মতো হচ্ছে না, পড়াশোনা তো নাই। তখন আমরা বাইরে আসার বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা তো দূরের কথা, আমরা ওই অর্থে কোনো কিছুই নাই। আমরা কিভাবে একসাথে আসতে পারবো? হয় ঢাকায় নয় চট্টগ্রামে। পরে 16 সালে আমরা আসতে একসাথে হতে পেরেছি 16 সালে। এরপরে 16 সালে আমাদের বেবি হয় আরকি। তো যে কারণে আমরা একসঙ্গে আসার পরে যে জিআরই বা হায়ার স্টাডিজ এর জন্য চিন্তা করব সেটাও আর সুযোগটা হয়ে উঠেনি। কারণ ও মাত্রই আমি জাহাঙ্গীরনগরে জয়েন করার 15 দিনের ভেতরেই মনে হয় ফেরিয়ালের জন্ম হয় আরকি। তো এরপর ওর পেছনে সে ১-১.৫ বছর আমাদের যা হয় বাচ্চা হলে ওকে টেক কেয়ার করা সে। তারপর ও যেটা বলল যে আমরা আসলে 18 দিকে শুরু করি জিআরই ব্যাপারটা। তো বইপত্র কেনা সেই। পরে দেখি যে জিআরই আসলে ঢুকছে না মাথায়। মানে ম্যাথস মোটামুটি হয়তো বেসিক ইয়েটা যেহেতু ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা ম্যাথস করেছি সেজন্য ম্যাথটা মোটামুটি আমরা ধরতে পারছি। বাট ভার্বাল সেকশনটা মানে এটা একেবারেই আমাদের ইয়াতে নাই আরকি। তো ওটা আমরা এক প্রকার বাদই দিলাম ওই প্রজেক্ট। পরে IELTS টা করা হয়। IELTS ও মানে এ এ যে প্রিপারেশন ১ মাস বা ১.৫ মাসের মতো প্রিপারেশন নিয়ে IELTS দেয়া। IELTS এ কিন্তু ওর স্কোরটা আমার চেয়ে অনেক ভালো এসেছিল। সে কারণে আমি আবার 2nd টাইম IELTS দিয়েছিলাম 2019 এ এসে। তো যা হোক, তো জিআরইর ব্যাপারটা হচ্ছে আমরা 19 এ IELTS এর পরীক্ষা দেওয়ার পরে আবার জিআরইর জন্য আস্তে, আস্তে শুরু করি। তো যেটা হচ্ছে শুরু করার পরে সেই আবারও একই অবস্থা। কিছুদিন পড়ি, ১০-১৫ দিন পড়া হয় কিন্তু ওয়ার্ড গুলো ভুলে যাচ্ছি। ওয়ার্ড গুলো আমরা আসলে ইউজ করতে পারছি না, এপ্লাই করতে পারছি না। ম্যাথসটা কোন রকমে আছে। পরে আমরা এই এদিক সেদিক ঘোরাঘুরি করতে, করতে মানে এমন একজনকে খুঁজছিলাম আরকি আ যিনি আমাদেরকে একটু গাইড করতে পারবে সত্যিকার অর্থে। একেবারে ট্রু গাইড যেটা। কারণ আমরা আ চাকরি করে বাসায় এসে ফ্যামিলি, সংসার এগুলো মেইনটেইন করে আমরা আসলে সময় বের করতে পারছি না। আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল যিনি আমাদেরকে একেবারেই ওই যেটা বলছি যে হাতে কলমে প্রাইভেট টিউটরের মতো করে যেটা পড়ানো। একেবারে ধরে, ধরে যে হোমওয়ার্ক দিয়ে যাবে এবং উনি আমাদেরকে শিখিয়ে দিবেন, হোমওয়ার্কটা আবার আদায় করবেন। একেবারে সেই স্কুল বাচ্চাদেরকে যেভাবে টিচাররা গাইড করেন আরকি। পরে আমরা আসলে আ পেয়ে যাই আরকি। আমাদের ট্রু গাইড যিনি আমাদের সাথে আছেন সানোয়ার ভাই। সানোয়ার হোসাইন, শামীম ভাই আর্ক এডুকেশন এর। তো উনি আমাদের যেটা বলতে গেলে এরপর থেকে উনার সাথে পরিচয় হওয়ার পর থেকে জিআরই পরে যে আমি আবার IELTS দিলাম। IELTS এবং বিশ্ববিদ্যালয়ে সার্চ করা, এডমিশন প্রসিডিউরটা কি, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, প্রফেসরদের সাথে একদম কিভাবে ভিসা যোগাযোগ পাওয়া করতে হয় পর্যন্ত। এবং স্টিল এবং সবচেয়ে যেটা না বললেই নয় যেটা সেটা হচ্ছে ভিসার জন্য যে সংগ্রামটা করতে হয়েছে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সেইটুক পর্যন্ত এবং এখানে আসার পরে তো বাকিটা বললাম না। তো উনি আমাদের যেভাবে একদম শুরু থেকে ভিসা পাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেজে উনি যেভাবে হেল্প করেছেন, অ্যাডভাইস করেছেন, অভিজ্ঞতা শেয়ার করেছেন, এইটা অতুলনীয় আরকি। আ তো তো জিআরইর সংগ্রামটা আসলে আ ১ম এ যেরকম মনে হয়েছিল যে অনেক কঠিন পারব না এসে। তো সানোয়ার ভাই আসলে খুব স্বল্প সময়ে বেশি দিন আসলে লাগেনি। হয়তো আমরা মাস ২ মাস দেড়েক বা ২ হুম, এরকম। এরকম একটা উনার গাইডেন্স পেয়েছি। তো যেটা সূত্রে আমরা অনেকটুকুই আসলে যে ভীতিটা কাটানো কিন্তু একটা চ্যালেঞ্জ। এক্সাক্টলি। জিআরইর এক্সাম ফোবিয়া যেটা এইটা খুব দ্রুতই আমরা কাটাতে পেরেছি। আর উনি আমাদেরকে টেস্ট ওই যে যেটা হচ্ছে কি ওই যে প্র্যাকটিস যে টেস্ট গুলো করা লাগে, প্রেপ গুলো ওগুলো করেছি। তো একটা ব্যাপার হচ্ছে কি আসলে আ একটা কনফিডেন্স নিয়ে যাওয়া উচিত। একটা কনফিডেন্স থাকলে, একটা টার্গেট থাকলে অনেক দিন ধরে আমি প্রিপারেশন নেব সেটা কিন্তু ঠিক না। আপনি ২ মাস ৩ মাসের টার্গেট করেন, দেন আপনি প্রিপারেশনটা নিয়ে ধুম করে পরীক্ষাটা দিয়ে দেন। রেজিস্ট্রেশন করে পরীক্ষাটা দিয়ে দেন। রেজিস্ট্রেশনটা কিন্তু একটা ফ্যাক্টর। উনি আমাদেরকে ১ম এই বলতেন আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন। আমরা কিন্তু রেজিস্ট্রেশন করিনি। অনেক পরে এসে রেজিস্ট্রেশন করেছি। তো দেখা গেল যে রেজিস্ট্রেশন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করাটা আ আপনার প্রিপারেশন নেওয়ার জন্য অনেক হেল্প করে আরকি। রেজিস্ট্রেশনটা না আপনাকে টার্গেট সেট হয়ে যায়। আপনি যে আর্জ ফিল করবেন। আজ ফিল করবেন, হ্যাঁ। হুম। তো তো আমরা পরীক্ষা দিলাম কবে বলো? পরীক্ষা দিয়েছি একটু লেট হয়েছে। আমি অগাস্টের ৬ তারিখ ২০১৯ এর অগাস্টের ৬ তারিখে আমি জিআরই পরীক্ষা দেই। আর তুমি দিয়েছিলে মনে হয় সেপ্টেম্বর। সেপ্টেম্বরে। তো এরপরেই তো আমরা পরীক্ষা আমাদের যেটা জিআরই যে টেস্ট স্কোর
স্কোরটা অবশ্যই এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, হুম, কারণ আবার আবার এটাও ঠিক যে ওই এক্সপেকটেশন যেটা ছিল যে ওরকম আসলে প্রিপারেশন নিতে পারি নাই, কারণ সত্যি বলতে কি আমাদের যে একটা ব্যাপার যে এতদিন পড়বো, এতদিন পড়ার পরে পরীক্ষাটা দিব, হ্যাঁ এই এই জিনিসটা আমাদের হয়ে ওঠেনি। আমরা 2 মাস পড়বো, 1 মাস পড়বো, 3 মাস পড়বো, এরপর পরীক্ষাটা দিব, এটা আসলে আমরা করে উঠতে পারিনি। আমাদের নানা ব্যস্ততা, সাংসারিক এটা ওটা, সেই জন্য আসলে বলে কি একদম স্টুডেন্ট যখন থাকবে, স্টুডেন্ট থাকা অবস্থায় যিনি থাকবেন উনি আসলে এই হায়ার স্টাডিজ এর জন্য যে রিকোয়ারমেন্টস গুলো থাকে, কম্পিটিটিভ এক্সাম, এগুলো আসলে ওনাদের জন্যই বেশি ফিট আর কি। তো এরকম সংসার, তারপরে বাচ্চা, চাকরি, এগুলো নিয়ে আসলে আপনি ওই যে টার্গেট সেট করতে আপনাকে অনেক স্ট্রাগল করতে হয়। তো সেই কারণে আমাদের স্কোরটা সত্যি বলতে কি এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। তবে যেটুক প্রিপারেশন নিয়েছি আসলে সেইটার যদি বিবেচনা করি ইন টার্মস অফ প্রিপারেশন, ওটা আসলে এর চেয়ে বেশি আশা করাটাও ঠিক না আরকি। আর আমাদের যতখানি রিকোয়ারমেন্ট ছিল সোশ্যাল সায়েন্সের জন্য যেরকম লাগে আমরা মোটামুটি সেরকম একটা স্কোরিং করেছি, সে কারণে আমাদের জন্য হয়তো জিনিসটা ম্যাচ করে গেছে। কিন্তু হয়তো সায়েন্সের যারা আছে তাদের জন্য আরেকটু সায়েন্সের স্টুডেন্ট হলে হয় নির্দ্বিধায় আরেকটু বেশি স্কোর লাগতো আর কি। তো থ্যাঙ্কফুলি যে আমরা সোশ্যাল সায়েন্সের, না হলে আমাকে আবারও পরীক্ষা দিতে হতো। হুম। আবার আরেকটা ব্যাপার কি আসলে একেবারে একদম জিআরই আইএলটিএস খুব হাই স্কোর জিআরই আইএলটিএস এ, এটা কিন্তু আপনার মানে শেষ কথা নয় আরকি। হুম, আপনার গ্র্যাজুয়েশন লাইফে, আপনার গ্র্যাজুয়েট স্টাডিতে আপনার যে অনার্স এ জিপিএ কত ছিল, মাস্টার্স এ জিপিএ কত ছিল, আপনার পাবলিকেশন আছে কিনা, তারপরে আপনার experience। কোন বিশ্ববিদ্যালয়ে আপনি এখানে বাছাই করছেন। বিশ্ববিদ্যালয়ের সিলেকশনটা কিন্তু গুরুত্বপূর্ণ আমেরিকায়। প্রফেসরদের সাথে যোগাযোগ করা। তো আসলে সবকিছু মিলিয়ে একটা হোলিস্টিক একটা আপনার ইমপ্যাক্ট থাকে আসলে এডমিশন এবং ফান্ডিং এর ক্ষেত্রে আরকি। তো সেই কারণে জিআরই স্কোরটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার পিএইচডি ফান্ডের জন্য তো জিআরই মাস্ট। তারপরেও আমি বলব আপনি জিআরই নিয়ে অনেক বেশি টেনশন করার আসলে প্রয়োজন নাই। আপনি জিআরই পাশাপাশি অন্য যা কিছু আছে, ল্যাঙ্গুয়েজ স্কিল মানে আইএলটিএস হোক, টোফেল হোক, তারপরে আপনার রেজাল্ট, অনার্স বা আন্ডারগ্রেড বা মাস্টার্স এর রেজাল্ট, ফাইসাল ভাই, হ্যাঁ। ফাইসাল ভাই, আমি হচ্ছে এখানে হচ্ছে আপনার একটু একটু কোশ্চেন করব যে আপনাদের জিআরই স্কোর হয়ে গেল, আইএলটিএস স্কোর আপনারা কমপ্লিট করে ফেললেন, এরপর হচ্ছে যে অ্যাডমিশন প্রসেস অ্যাকচুয়ালি আপনাদের যে এখানে আসার, ইউনিভার্সিটি অফ সাদার্ন মিসিসিপিতে আসার পিছনে বা ইউএসএ তে আসার পিছনে যে অ্যাডমিশন প্রসেসটা, সেই প্রসেসটা যদি একটু সংক্ষেপে, আপনি অলরেডি বলছিলেন যেটা, হুম, সেটা হুম, হুম। সেটা জাস্ট আমি একটা কোশ্চেন করে ফেললাম। তো এই প্রসেসটা যদি একটু ডিটেইলস এ বলতেন যে আচ্ছা। কিভাবে শুরু হয়েছিল। আসলে হ্যাঁ। হুম। ঠিক আছে, ধন্যবাদ। এডমিশন প্রসিডিউরটা আসলে একটা লম্বা একটা মানে সময় নিয়ে একটু সময় নিয়ে আপনাকে এ এ ব্যাপারটা শুরু করতে হবে। এবং ১ম এ হচ্ছে আপনাকে আপনার স্কোর হাতে চলে আসলো। হুম। আপনার ওএস যদি করা লাগে, WES থেকে, যেটা ওয়ার্ল্ড এডুকেশন সিস্টেম থেকে আপনার রেজাল্ট যদি কনভার্ট করা লাগে সেটা। আর ২ টা পরীক্ষার রেজাল্ট জিআরই এবং আইএলটিএস বা টোফেল। সব রেজাল্ট আপনি হাতে পেলেন। এখন আপনি আ ইউনিভার্সিটি বাছাই করার ব্যাপারটা আসে। ইউনিভার্সিটি বাছাই করা। যেমন আমাদের ক্ষেত্রে আমি আমাদের ব্যাপারটা শেয়ার করি। আমাদের যেটা হচ্ছে আমার স্কোর, আমার আইএলটিএস এবং জিআরই দুটোই কিন্তু রুবেয়ার চেয়ে মানে কম। আমার স্কোর কিন্তু দুটোতেই কম। এমন কিছু কম তো নেই। আমি আইএলটিএস ওর চেয়ে কম পেয়েছি, জিআরই তেও কম পেয়েছি। তো ও যেটা আচ্ছা, করেছে, ও এখানে আমি যেটা কিন্তু একটু অ্যাড করি, ভাইয়া কম পেয়েছিল এই কারণে কিন্তু আপুর মন খারাপ ছিল। স্বাভাবিক। That's very আচ্ছা, normal। যেটা যেটা হচ্ছে, আচ্ছা। তো যেহেতু আমাদের দুজনের স্কোর সমান না, বাট আমরা দুজন একই সাবজেক্টের স্টুডেন্ট এবং একই সাবজেক্ট আমরা পড়তে যাব এবং আমাদের বাচ্চা আছে। আমাদের ৩ জনের ব্যাপারটা কিন্তু সবসময় আমরা মাথায় রাখতাম যে হুম, একই ইউনিভার্সিটিতে একই প্রোগ্রামে আমাদের এডমিশন পেতে হবে, ফান্ড হতে হবে এবং বাচ্চাকে যাতে আমরা নিয়ে যেতে পারি। তো এই যে অনেকগুলো কন্ডিশন আছে। আপনার রেজাল্ট তো আমাদের অনার্স মাস্টার্স এর রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব, ওটা আমাদের স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট ছিল। বাট যখন আমরা ওয়েস করি রেজাল্টটা, আমাদের রেজাল্ট কিন্তু অনেক কমে গিয়েছিল। WS এ আমাদের রেজাল্টটা অনেক কমে গেছিল। কারণ আমরা আসলে ডিভিশন সিস্টেমে ছিলাম। আমরা তো আসলে সেই কালের স্টুডেন্ট। আমরা ডিভিশন সিস্টেমে পড়েছি। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ওই সিস্টেম। তো এখন যেটা হচ্ছে আমাদের ১ম এ আসলো ইউনিভার্সিটি চয়েস চুজ করা। তো এমন ইউনিভার্সিটি চুজ করেছি আমরা যেখানে আমার স্কোরটা ওরা কি করে?
মানে ওদের Accept করে। রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমার স্কোরটা। আমার স্কোরটা একটু কম ছিল। আবারও বলছি। তো ও পারলে আরো বেটার ইউনিভার্সিটিতে কিন্তু যেতে পারতো। বাট সে আমার সাথে একসঙ্গে আমরা যাতে থাকতে পারি সেজন্য আমরা মিড ক্যাটেগরি, মিড লেভেল এর উপরে কিন্তু আমরা যাইনি। আমরা হায়ার মিড এর কয়েকটা ইউনিভার্সিটি এপ্লাই করেছি। মিড লেভেল আর লোয়ার মিড লেভেলে। আমরা একেবারে হাই প্রোফাইল ইউনিভার্সিটি আসলে আমরা টার্গেট করিনি। তো আমরা কটা ইউনিভার্সিটি এপ্লাই করেছিলাম? 14-15 হ্যাঁ, এরকম 14-15 14-15 টা ইউনিভার্সিটি আমরা লিস্ট করেছিলাম। কারণ আমাদের ম্যাচ করতে হবে ম্যাচ করতে যেন হবে। দুজনকেই ফান্ডিং দেয় সেজন্য আর কি। হ্যাঁ, তো সে কারণে সেটাই। আমরা কোনো চেষ্টা ত্রুটি রাখিনি আর কি। আসতেই হবে যেভাবেই হোক আসতে আমরা হবে। চেয়েছিলাম যে মানে একটু বেশি ইউনিভার্সিটিতেও যদি এপ্লাই করি যাতে আমাদের পসিবিলিটিটা একটু বাড়ে বেশি আর থাকে। কি। যত বেশি ইউনিভার্সিটি এপ্লাই করব তত পসিবিলিটি বাড়ে। তো এইজন্য আমরা 15-16টা লিস্ট করি। পরে মনে হয় ফাইনালি এপ্লাই করি মানে টাকা জমা দেই মনে হয় 12টা বা 13টাতে। এগুলো একেবারে মিড মানে যুক্তরাষ্ট্রের একেবারে মাঝখান থেকে শুরু করে মিড থেকে শুরু করে ওদিকে সাউদার্ন পার্ট পর্যন্ত এই ইউনিভার্সিটি গুলোতে আমরা টার্গেট করি। ওদিকে নর্দার্ন পার্টের দিকে আমরা করিনি। মিড পার্টে যেমন ইলিনয়ে করেছি। তারপর ইলিনয়ের মধ্যে ওয়েস্টার্ন ইলিনয়, নর্দার্ন ইলিনয়, তারপরে হ্যাঁ তারপর বলো হ্যাঁ লিস্টটা না বলে আচ্ছা অনেকগুলো ইউনিভার্সিটি এদিকে নিচের দিকে সাউদার্ন এখন যেটা আছি এটাতে। তারপরে যেটা হচ্ছে তো হ্যাঁ আলাবামায় করেছি। অনেকগুলো মানে 12-13টা ইউনিভার্সিটি তো অনেকগুলো অ্যাপ্লাই করেছি। তো যেটা হচ্ছে আমরা দেখেছি যে আমরা এপ্লাই করার পরে আমরা প্রফেসরদেরকে যে ইমেইল করা তো প্রফেসর বলতে আমাদের সায়েন্সের মতো আমাদের একেবারেই ওরকম না। সায়েন্সের যেমন প্রফেসর সেলফ ফান্ড করে স্টুডেন্টদেরকে সেলফ ফান্ডিং। সে কারণে উনি ওই প্রফেসরের সাথে বেশি ঘন ঘন যোগাযোগ করা লাগে যিনি আপনাকে পিএইচডিটা আসলে যার আন্ডার আপনি পিএইচডি করবেন। আমাদের বেলা হচ্ছে আসলে সেন্ট্রালি এডমিশন গুলো হয়ে যায়। সেন্ট্রাল এডমিশন হলে একটা সুবিধা হচ্ছে আপনি শুধু গ্রাজুয়েট ডিরেক্টর যিনি থাকেন আপনার প্রোগ্রামের তাকে ইমেল করলে হয়। তো ওই প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা প্রোগ্রামে যিনি গ্রাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর বা প্রোগ্রাম ডিরেক্টর থাকতেন ওনাকে আমরা ইমেল করতাম এবং খুব সুন্দর আমরা কিন্তু রেসপন্স পেতাম। অনেক সময় শুনতাম যে অনেকের কাছে যে প্রফেসরকে ইমেলের পর ইমেল করা লাগে বা কোনো রেসপন্স করতে না, কিন্তু আমরা দেখলাম না ওরা খুব সুন্দর প্রম্পটলি রেসপন্স করতো। এবং কোন কোন ইউনিভার্সিটিতে আমাদেরকে ফান্ডিং এর জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করা লাগেনি। এই যেটা ওই যে প্রথমবার যে অ্যাপ্লাই করেছিলাম ওটাতেই ওরা একটু সময় নিয়ে 1-2-3 মাস সময় নিয়ে আমাদের ফান্ড অফার করেছে। এটা ডিপেন্ড করে সব ইউনিভার্সিটি আসলে একই রকম নয়। কোন ইউনিভার্সিটিতে আপনার একই সাথে একটা অ্যাপ্লাই করলে হয়ে যায় একবারে, আবার কোথাও আলাদা করে সেপারেটলি অ্যাপ্লাই করতে হয়। সো হোয়াট এভার আমাদেরকে আসলে প্রচুর ইমেল করতে হয়েছে বোধহয় মানে 1000 খানেক তো হবেই ইমেল আমরা করেছি। এবং এটা যে কি লম্বা একটা প্রসেস অ্যাডমিশন পাওয়াটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তবে সবচেয়ে ইজিয়েস্ট একটা স্টেপ আমি বলবো কম্পেয়ার টু জিআরই আইএলটিএস এন্ড দেন কামিং টু দ্য ইউএসএ। সো ওই অ্যাডমিশন নেওয়াটা কিন্তু সহজ, বাট ফান্ডিং ইজ ডিফিকাল্ট। ফান্ডিং এর জন্য আবার বেশ খাটতে হয়, ওদেরকে ইমেল করা থেকে শুরু করে আবার অ্যাপ্লাই করা, নানান রকম পেপার সাবমিট করা, সেখানে আবার অনেকটা সময় লেগে যায়। তো হোয়াট এভার আমরা অ্যাডমিশন পেলাম মোটামুটি যে কটাতে অ্যাপ্লাই করেছি সব একটা দুটো ছাড়া সবগুলোতেই আসলে বোধহয় আমরা অ্যাডমিশন পেয়েছি। যেসব ইউনিভার্সিটিতে হয়তো আমি পাইনি বা ফয়সাল পাইনি সেই ইউনিভার্সিটি গুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, সেগুলোতে আমরা ট্রাই করি নাই। মানে একজনের হলেও সেদিকে আর যায়নি, যে না যেহেতু দুজনের হয়নি সো ওটা বাদ। তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ গুলোতে আমাদের দুজনেরই অ্যাডমিশন হয়েছে। ফান্ডিং এর ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ইউনিভার্সিটি আছে যে আমাকে দিয়েছে বা ওকে দিয়েছে, বা আমাকে দেয়নি ওকে দেয়নি, এরকম হয়েছে। তো সেগুলো পরে আমরা বাছাই করে বাদ দিয়ে ফেলেছি। এখন উই কাম টু দ্য পয়েন্ট যে কোন ইউনিভার্সিটিতে আমরা দুজনে পেয়েছি, আমরা সেটা এবার দেখার চেষ্টা করেছি। সেখানে এসে দেখলাম যে 2-3টি ইউনিভার্সিটি আছে যে ওরা ফুল ফান্ডে আমাদেরকে অফার করেছে এবং সেটা আমাদের দুজনকেই করেছে। সো আমরা সেখান থেকে আসলে ফাইনালি সিলেক্ট করলাম মিসিসিপিটাতে, কারণ এটা আমাদের ইউনিভার্সিটি একটা আরবান ইউনিভার্সিটি, রিসার্চ ওরিয়েন্টেড একটা ইউনিভার্সিটি, যেটা আমরা চেয়েছিলাম যে আমাদের রিসার্চের ব্যাকগ্রাউন্ডটা আরো স্ট্রঙ্গার করতে হবে, সেজন্য আমরা এই ইউনিভার্সিটিটাকে ফাইনালি চুজ করলাম। এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সিলেকশন। তারপরে কাহিনীটা তো হচ্ছে একেবারেই নাটকীয়, সেটা হলো ভিসা পাওয়া। তো এটা আপনি
আমি আরেকটা কোশ্চেন করতে চাই। আপনার যখন আপনাদের অ্যাডমিশন প্রসেস নিয়ে কথা বলছিলেন, তো আলহামদুলিল্লাহ যে আপনারা অনেক জায়গা থেকে ফান্ড পেয়েছেন এবং আপনাদের এইখানে কিন্তু সিলেকশন প্রসিডিউরটা অনেকটাই সিলেক্টিভ ছিল। একজন ফান্ড পেলে আরেকজন সেখানে যেতেন না, দুজন মিলেই আসতে হবে, এটা সবচেয়ে বড় টার্গেট ছিল, দুজন মিলেই আসতে হবে। এটা একটা ভালো জিনিস ছিল। তো সেইখানে ফয়সাল ভাই বলেছিলেন যে মিড থেকে নিচের দিকে ইউনিভার্সিটি গুলো, যেমন সাউদার্ন ইউনিভার্সিটি গুলোতে শুধু অ্যাপ্লাই করেছেন। তো আমার মনে একটা কোশ্চেন আসলো, কিউরিওসিটি, যে হোয়াই নট নর্থ? নর্থের গুলো কি অপরাধ করেছিল? নর্থের ইউনিভার্সিটি গুলোর দোষ কি? আসলে নর্দার্ন যে পার্টটা আছে ওটা অনেক বেশি ঠান্ডা, আপনি জানেন। আপনার সেই Yeah. নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা বললেন, ওয়েন এর উইসকনসিন, ওই বেল্টে আমরা ট্রাই করি নাই সত্যিকার অর্থে। অত ঠান্ডায় আমরা পারবো না। তো আমরা ওটা বাদ দিয়ে আমরা মিড থেকে সাউথের দিকে, যেখানে ঠান্ডা। আচ্ছা। সাউথটা একেবারেই অনেকটা বাংলাদেশের কাছাকাছি বলা যেতে পারে। সাউদার্ন পার্টের যে ওয়েদারটা, এটা অনেক বেশি একটা ছিল আর কি। তারপরেও কিন্তু ইলিনয়ে আমরা যাওয়ার জন্য এক প্রকার সেট হয়ে গেছিলাম। যদি প্যান্ডেমিকটা না হতো হয়তো আমরা ইলিনয়ে যেতাম। সেভিস ফিও দিয়ে ফেলেছিলেন? হ্যাঁ, আমরা সেভিস ফি ওই আচ্ছা। ইলিনয়ে কিন্তু আমরা সেভিস ফিটা জমা দিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে আমরা ফান্ড অফার পেয়েছিলাম। ওখানে আমার বাচ্চার স্কুলে ওর ভর্তি হয়ে গেছিল, ওখানে আমাদের বাসাও ঠিক হয়ে গেছিল। পরে সব ক্যান্সেল করতে হয়েছে আর কি। তো সাউদার্ন পার্টে এটা হচ্ছে আর1 ক্যাটাগরি, ও যেটা বলছে রিসার্চ ইউনিভার্সিটি। তারপর এটা হচ্ছে ওয়েদারের একটা ব্যাপার আছে, ফান্ডিংটা বেটার। ইলিনয় হচ্ছে এদের ফান্ডিংটা বেটার। আচ্ছা, এখানে ভাই আমার তাহলে আমার একটা কোশ্চেন, যে একটা ইউনিভার্সিটি চুজ করার পেছনে তাহলে যে কারণগুলো আপনি বলছিলেন, এটা যদি একটু বলেন, একটা ইউনিভার্সিটি চুজ করার পেছনে কোন কোন কারণ আসলে আমাদের স্টুডেন্টদের দেখা উচিত? অবশ্যই। আসলে ইউনিভার্সিটি চুজ করার আগে আপনাকে সেই ইউনিভার্সিটির কোন ধরনের রিকোয়ারমেন্ট চায় সেটা আগে আপনার আছে কিনা সেটা দেখতে হবে। যে আমার আইএলটিএস, জিআরই স্কোর, আমার যা যা আছে আর কি, আমার অনার্স মাস্টার্স এর রেজাল্ট, এইটুক তো অবশ্যই দেখা লাগবে। দেখার পরে আমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা যে প্রোগ্রামে পড়তে যাচ্ছি একদম সেই প্রোগ্রামের যে কোর্স ডিজাইন, কোর্স যে কোর্স গুলো আছে সেই কোর্স গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যে আমি এমন একটা জায়গায় চলে যাব না, যেতে চাইবো না যেখানে গিয়েই আমি একেবারে নতুন এবিসি থেকে যদি আমার শুরু করা লাগে, তাহলে কিন্তু অনেক ফাইট করা লাগবে, স্ট্রাগল করা লাগবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ফান্ডিংটা তো খুবই গুরুত্বপূর্ণ। তো আমার স্কোর, আমার ইচ্ছা, এগুলো তো আছে। পাশাপাশি ফান্ডিং, আমরা যেহেতু ফান্ড ছাড়া এখানে ইউএসএ পড়তে আসার সম্ভাবনা খুব কঠিন আমাদের জন্য, এত অর্থ সংস্থান করা। সে কারণে ফান্ডিং পাওয়ার জন্য যে ইউনিভার্সিটি গুলো এভেলেবেল ফান্ড আছে, ওদের অ্যাকসেপ্টেন্স রেট কেমন, ফান্ড কেমন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেমন, এই ব্যাপারগুলো আসলে আমরা বিবেচনায় নিয়েছিলাম। প্লাস ওয়েদার কেমন সেটাও আমরা দেখেছি। যেহেতু আমাদের বিষয়টা আলাদা, আমরা যেহেতু একদম আমাদের বাচ্চা সহ আসছি, তো ওর বিষয়টা ভাবতে হয়েছে, বা নাগরিক সুযোগ সুবিধা সবকিছু চিন্তা করে আসলে আমরা ফাইনালি ডিসিশনটা নিয়েছি। তবে ডেফিনেটলি ফান্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি এন্ড ফর আস অ্যাকচুয়ালি। সো তারপরে আমরা অন্যান্য জিনিসগুলো আসলে চিন্তা করেছি। আরেকটা কথা বলতে আপনারা ইনক্লুড করেছিলেন রিসার্চ এর কথাটা। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার যদি রিসার্চ এর ন্যাক থাকে, আপনি যদি রিসার্চ করতে ভালোবাসেন বা করতে চান, শিখতে চান, তাহলে ডেফিনেটলি এমন কোন ইউনিভার্সিটি আপনাকে চুজ করতে হবে যেটা আপনাকে সেই ফ্যাসিলিটিস গুলো দেবে, আপনাকে শেখাবে, আপনাকে অনেক বেশি স্কিলড করে দেবে। সো আমরা সেই দিকটাও কিন্তু দেখেছি। যখন তার মানে হচ্ছে ইউনিভার্সিটি আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড যে হ্যাঁ, আমরা এখানে যেতে চাই। সেটাই আমাদের ওই ইলিনয় যে ইউনিভার্সিটি আমাদের ফান্ডিং হয়ে গিয়েছিল, ওটা আসলে আর1 ক্যাটাগরি ছিল না, ওটা পিএইচডি স্কুল ছিল না আর কি। তো পরে আমরা দেখলাম যে আসলে এক জায়গায় যাচ্ছি, যেতে হবে পড়াশোনা করার উদ্দেশ্যে। তো একটু প্রেসার, যেমন পিএইচডি স্কুল কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করে, সেই কারণে এখানে প্রেসারটা একটু বেশি। তো দিন শেষে কিন্তু এটা আপনারই লাভ হবে আর কি, আপনি একটু প্রেসারে থাকলেও যদি কিছু জিনিস বেশি শিখতে পারেন। এই আচ্ছা, থ্যাংক ইউ। আমার মনে হয় ইন শর্টে আমরা যদি বলি, একজন মানুষ যদি ইউনিভার্সিটি সিলেক্ট করতে চায়, তার ফার্স্ট ক্রাইটেরিয়া হওয়া উচিত ফান্ডিং, দেন তার ইউনিভার্সিটির কারিকুলামটা, এডুকেশনাল কারিকুলামটা কেমন, দেন রিসার্চটা কেমন, ইউনিভার্সিটির রিসার্চটা সে কতটুকু কোপ আপ করতে পারবে, রিসার্চের কোয়ালিটি কেমন ইউনিভার্সিটিতে, আরেকটা জিনিস ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন, ইউনিভার্সিটির লোকেশনটা কোথায়,
এটা কি সাউদার্ন পার্টেও বা ওইখানে কি সে সার্ভাইভ করতে পারবে না লোকেশন। আর লোকেশনের সাথে সাথে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে গেলেন সেখানে হচ্ছে ওই রিলেটেড, আপনি যে রিলেটেড রিসার্চ করবেন, যে রিলেটেড স্টাডি করবেন, সেই রিলেটেড জব অ্যাভেলেবল কিনা। এটা কিন্তু খুব বেশি দেয়, কারণ আলটিমেট উদ্দেশ্য কিন্তু আমরা হয়তোবা একাডেমিক ফিল্ডে অর ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে আমরা জব করব আলটিমেটলি কখনো। তো ওই জায়গাটাতে আপনি যেখানে গেলেন সেই রিলেটেড পড়াশোনা যখন করলেন, ওইখানে আসলে ওই সিটিতে ওই আরবান জায়গায় আপনার জবের অপরচুনিটিটা কেমন, এটা কিন্তু মানুষ খুব বেশি দেখে। এবং আমি যদি, আপনারা তো নন স্টেম এর ব্যাকগ্রাউন্ড থেকে বলছেন, আমি যদি একটু স্টেম ব্যাকগ্রাউন্ড থেকে একটু অ্যাড করি, হচ্ছে যে আপনি যে প্রফেসরের আন্ডারে গেলেন, যে প্রফেসরের আন্ডারে আপনি হচ্ছে রিসার্চ করলেন, সেই প্রফেসরটা কেমন। কারণ হচ্ছে যে একটা পিএইচডির জন্য 4 বছর বা মাস্টার্সের জন্য 2 বছর, এই যে লং একটা সময় আপনি প্রফেসর এর প্রফেসর আপনাকে কতটুকু প্রেশার দেবে, প্রফেসর কতটুকু হেল্পফুল, প্রফেসর কতটুকু হচ্ছে নলেজেবল, এই জিনিসগুলো যদি আপনার সাথে ম্যাচ না করে, ব্যাটে বলে যদি না হয়, তাহলে দেখবেন যে আপনি কিছুদিন পরে সেখান থেকে চলে আসবেন। আপু এবং ভাইয়া কিন্তু একটা কথা বলেছেন যে হঠাৎ করে কোনো একটা নতুন ফিল্ডে যাওয়ার চেয়ে একটু প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড থাকলে সেখানে হয়তো বা আপনার জন্য ওই পিচে নেমে বল টল খেলা, মানে খেলাটা খুব সহজ হবে। আর নতুন পিচে আপনার নিউজিল্যান্ডের পিচে গিয়ে হঠাৎ করে আপনাকে ব্যাট করতে দিল, বাউন্স দিয়ে আপনি উড়ায় দিল, তো সেসব পিচে না যাওয়াটাই ভালো। তো এই তো মোটামুটি কয়েকটা ক্রাইটেরিয়া, ওয়েদার থেকে এই কয়েকটা ক্রাইটেরিয়া মানুষ চিন্তা করে আসলে অ্যাডমিশনটা নিয়ে থাকে, আই ফিল। থ্যাংক ইউ আপু এন্ড ভাইয়া, আপনারা আসলে আপনাদের স্টোরি থেকে বলেছেন। তো আমি জাস্ট একটু সাথে অ্যাড করলাম। সেটাই। ওকে ওকে, দেন হচ্ছে আমরা ভিসার ব্যাপারটা নিয়ে যদি বলি, ভিসা প্রসেসিং এর জন্য আমি আপনাকে একটু জিজ্ঞেস করবো এভাবে যে ভিসার জন্য আফটার অ্যাডমিশন, আপনার ভার্সিটি অ্যাডমিশন পেলেন এন্ড ফান্ডিং পেলেন, এরপরে ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে একটু প্রথমে একটু প্রসিডিউর যদি বলতেন যে ভিসা কিভাবে, কারণ সবাই আমরা শুনছি, যারা শুনছি হয়তো তারা এই ব্যাপারে কখনো আসলে জানি না। তো প্রথমে আমাকে যদি একটু বলতেন যে ভিসার প্রসিডিউর কি, বা ভিসার জন্য কি কি করতে হয়, কোনো ফর্ম টর্ম ফিল আপ করতে হয় কিনা। এরপরে আপনাদের হচ্ছে এর পরের কোশ্চেন আমরা যাবো আসলে প্যান্ডেমিকে আমরা কি করেছি। তো প্রথমে হচ্ছে ভিসা প্রসেসটা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, ভিসার জন্য ডেফিনেটলি আপনাদেরকে প্রথমে ডিএস 160 ফর্ম যেটা থাকে সেটা ফিল আপ করতে হয়। সেখানে অনেক ইনফরমেশন থাকে, একেবারেই আপনার অথেন্টিক ইনফরমেশন, ট্রু ইনফরমেশন সেখানে দিতে হবে, কারণ বারবারই বলা হয়ে থাকে যে ওখানে যদি কোনো ভেজাল থাকে, ভুল ইনফরমেশন থাকে, সেটা প্রথমেই নাকচ হয়ে যায়। সো এটা খুবই সাবধানতার সাথে আমরা প্রথমেই ফিল আপ করেছি, বারবার চেক করেছি দুজনে মিলে। দেন আমাদের তো ইনফ্যাক্ট 3টা করতে হচ্ছে বাচ্চা সহ, সো আমাদের অনেকটা এটার জন্য আমরা বেশ কিছুদিন সময় লাগিয়েছি, বারবার চেক করে করে তারপরে ফাইনালি সাবমিট করলাম। তারপরে যেটা করতে হয় যে ভিসা ফি জমা দিতে হয়। আচ্ছা, ভিসা ফি জমা দেওয়াটা তো এখন আমি জানি না এখন সবকিছু অ্যাভেলেবেল কিনা। আমরা যখন ভিসা ফি জমা দিয়েছি তখন পুরোপুরি প্যান্ডেমিক ছিল এবং সব জায়গায় দেওয়াও যেত না, অনেকদিন ওয়েট করে করে ফোন করে একটা নির্দিষ্ট ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার বাসা ছিল ধানমন্ডিতে, আমরা সেই মতিঝিলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে গিয়ে হচ্ছে ভিসা ফি দিয়েছি। প্যান্ডেমিকের মধ্যে সকাল 8টার সময় চলে গিয়েছি, কারণ ওরা বলেছে যে 10টা বা 12টার মধ্যে বোধহয় বন্ধ হয়ে যায়, কারণ বেশি মানুষজন তারা অ্যালাউ করে না। আপনারা যত দ্রুত আসতে পারবেন তত দ্রুত আপনারা দিয়ে সারতে পারবেন, আর লাইনে পড়ে গেলে 12টা বেজে গেলে আমরা নিব না। তো আমরা একেবারে 8টার সময় গিয়ে ব্যাংকের সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে দুজনে মিলে ভিসা ফি দিয়ে দেন এসেছি। তো ওইটা করতে হবে, ভিসা ফিটা দিতে হবে ইবিএল ব্যাংকে আর কি। সেটা দেওয়ার পরে কি করতে হয়, 1 দিন বা 2 দিন তারপরে আপনার কাছে একটা কনফার্মেশন নাম্বার আসবে, সিজিআই ফেডারেল নাম্বার। হ্যাঁ, ওইটা দিয়ে আপনাকে সিজিআই ফেডারেলের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাকে হচ্ছে একটা ডেট ফিক্স করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য। কিন্তু আমরা তো সেটা করতে পারিনি, কারণ ওই সময় বন্ধ ছিল। আমাদেরকে দীর্ঘ 4-5 মাস অপেক্ষা করতে হয়েছে সেই কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। তো সেই গল্পটা আবার ডিফারেন্ট স্টোরি, আমি জাস্ট আপনাদেরকে স্ট্রাকচারটা বললাম। আপনি সেখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেটটা নেবেন, ডেটটা নেওয়ার পরে নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে গিয়ে আপনি ভিসা ফেস করবেন, আর ভিসা ফেস করার আগে অবশ্যই আপনাকে সার্ভিস ফিটা জমা দিতে হবে, সেটা বিশ্ববিদ্যালয়ের কাছে দিতে হবে। এবং ভিসা ইন্টারভিউর মিনিমাম 2 থেকে 3 দিন আগে অ্যাট লিস্ট
হ্যাঁ দিতে হবে, দেরি করলে হবে না, তাহলে ওটা আবার ভিন্ন ঝামেলায় পড়ে যেতে পারেন। সো এই কয়েকটা প্রসেস খুব জটিল কিছু না, শুধু একটু স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে ইটস আ ভেরি ইজি প্রসেস অ্যাকচুয়ালি। আর ভিসা পাওয়ার গল্পটা কথা বলুক। আচ্ছা, আমি আমি একটু তোমার সাথে একটু অ্যাড অ্যাড করুন। করি। জি সেটা ভাই। হচ্ছে আমরা 2020 সালের এপ্রিলের লাস্ট উইকে, মানে 24 বা 25 এরকম হবে, এই সময় আমরা ভিসা ফি জমা দিতে যাই। ইস্টার্ন ব্যাংকের ওই যে মতিঝিল, ওদের যে দিলকুশা, ওদের একটা কি জানে আছে, স্টুডেন্ট ডেডিকেটেড না কি একটা আছে, কি ব্রাঞ্চ আর কি। তো ওখানে যেতে হয়েছিল কারণ ধানমন্ডিতে একটা স্টুডেন্ট ডেডিকেটেড ব্রাঞ্চ ওদের ছিল, যেটা প্যান্ডেমিকের কারণে বন্ধ ছিল। বনানীতে একটা ছিল, ওটাও বন্ধ ছিল। একমাত্র দিলকুশার ওই ওই ব্রাঞ্চটাই ওপেন রেখেছিল। তাও আমরা ওটা যে ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চে কি ভিসা ফি জমা নিচ্ছে কি নিচ্ছে না, এই ইনফরমেশনটা বিশ্বাস করেন আমাদের 1 সপ্তাহ লেগেছে এই ইনফরমেশনটা জানতে। এমন একটা মানে ইনফরমেশন মহামারীতে ছিলাম আমরা। এমনি মহামারীতে তো আছি, প্যান্ডেমিক, করোনা প্যান্ডেমিক, ওই ইনফরমেশন মহামারীতেও ছিলাম যে ওদের কাস্টমার কেয়ারে ফোন করলে ওই ফোন বাজতে বাজতে 5-7 মিনিট চলে যায়, কেউ রিসিভ করে না। এই নানা ধরনের প্রমোশনাল ওই যে মিউজিক গুলো হয়, প্রমোশনাল ওই মেসেজ গুলো বলে ওরা, আমরা কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আমাদের ফ্রেন্ড সার্কেল যা ছিল ওরাও কিছু বলতে পারছে না। পরে একদিন খুব লাকিলি আমরা ওই কাস্টমার সার্ভিস হেল্প সেন্টারে একজনকে পেয়ে যাই। পরে ওই ভদ্রলোক আমাদের অনেক হেল্প করেছিল, মানে সে নিজে থেকে এরপর একদিন ফোন করে আমাদেরকে ইনফরমেশন গুলো দিয়েছিল যে আপনাদেরকে অবশ্যই 12টার মধ্যে ঠিক কাউন্টারে চলে যেতে হবে, 12টার মধ্যে। কারণ 12টাতে লাইন হয়ে যায়, আপনাদের হ্যাঁ, সকালে যেতে কারণ হবে। 12টা 1 মিনিট বা 12:30 এরকম কি একটা ব্যাপার আছে, যে কারণে ইউএসএ এই টাকাটা তো অ্যাকচুয়ালি ইউএসএ তে জমা হয়। ইউএস এর যে সিজিএ ফেডারেল, ওদের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়। তো আমাদের সাথে মনে হয় একটা টাইমিং এর ব্যাপার থাকে, যে কারণে ওরা টাইমের ব্যাপারে খুবই আমাদেরকে বলেছে যে কাউন্টারে অবশ্যই আপনাদেরকে 12টার মধ্যে চলে আসতে হবে। তো যেটা হোক আমরা ওটা করতে পেরেছিলাম, কিন্তু টাকা জমা দিয়ে আমাদের খুব একটা মানে আমাদের স্বস্তি ফিল করব সেই সুযোগ ছিল না। কারণ এরপরে আমরা দুটো ডেট নিয়েছিলাম, জুনের 9 তারিখে একটা ডেট নিয়েছিলাম, জুলাই মাসের 13তে 2020 সালের। আসলে আমাদের টার্গেট ছিল তো 20 ফলে আসার টার্গেট ছিল, এবং 20 আচ্ছা ফলে ভাইয়া, হ্যাঁ ভাই আমি একটু হচ্ছে এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার হচ্ছে ওভারঅল ভিসা প্রসিডিউরের কথা যদি আমি বলি, যে তাহলে ওভারঅল ভিসা প্রসিডিউর হচ্ছে ফার্স্ট আপনাকে ডিএস 160 ফর্ম ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন, দ্যাট মিনস হচ্ছে আপনার যত ইনফরমেশন আছে সেই সব ইনফরমেশন একটা পোর্টাল ডিএস 160 ফর্মটা, সেই ইনফরমেশন গুলো আপনি ফিল আপ করবেন। দেন হচ্ছে আপনি হচ্ছে ভিসা ফি প্রোভাইড করবেন একটা ব্যাংকে গিয়ে, যেটার কথা বলছিলেন। এরপরে হচ্ছে আপনি ভিসা ইন্টারভিউ ডেট নিবেন সিজিআই ফেডারেল নামের একটা ওয়েবসাইট থেকে। দেন রাইট। তার আগে ভিসা ইন্টারভিউ অ্যাপিয়ার করার আগেই আপনাকে একটা সার্ভিস ফি নামে একটা ফি প্রোভাইড করতে হবে ইউএস ফেডারেলকে। এই হচ্ছে মোটামুটি ভিসা প্রসিডিউর, আমি যদি ইন শর্টে বলি। এরপরে হচ্ছে আমি আমি আপনাকে একটা কোশ্চেন করবো, যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে যেটা এখন যেহেতু আমাদের মানডে থেকে বাংলাদেশে এখন হয়তো বা হচ্ছে আজকে আজকে স্যাটারডে নাইট, তো মানডে থেকে হচ্ছে একটা প্যান্ডেমিক শুরু হয়ে যাচ্ছে। প্যান্ডেমিক বলতে লকডাউন আবারও শুরু হয়ে যাচ্ছে, যে সেম প্রসিডিউরের মধ্যে দিয়ে আপনি, আপু, আমি সবাই সেই সেম প্রসিডিউর গুলো ফেস করেছি। সেম কষ্ট, কি যে কষ্ট এটা যারা ওই সময়টাতে ফেস করেছে, ওই সময়টাতে ছিল কতটা আনসার্টেনিটি। আপনাদের তো আমি দেখেছিলাম, ইভেন আপনাদেরকে হচ্ছে বলা হচ্ছিল যে এই তারিখের আগে তোমরা যদি কিছু কনফার্মেশন না দিতে পারো তাহলে কিন্তু ফান্ড ক্যান্সেল হয়ে যাবে। কত কত আনসার্টেনিটি, কত কান্নাকাটি, কত কিছু করার পরে যে আসলে ভিসার ডেটটা পাওয়া এবং দেন ভিসার পরে হচ্ছে ভিসাটা পাওয়া, এই যে একটা কষ্টের পরে যে একটা আনন্দ, এই গল্পটা। এবং আমরা যারা হচ্ছে এখন যারা নতুন করে আবার এই প্রসিডিউরের মধ্যে দিয়ে যাচ্ছেন, আবারও তাদের মধ্যে এই আনসার্টেনিটি চলে আসছে। এই যে এই স্টোরিটা, এটা কিভাবে করেছিলেন, কিভাবে সেখান থেকে বের হয়ে আসলেন, এবং কতটুকু ডিপ্রেশনের মধ্যে ছিলেন, মেন্টাল ডিপ্রেশন। আসলে এখন যারা আসছে তারা তো এই সেম প্রসিডিউরের মধ্যে দিয়ে যাবে, তাদের জন্য কোনো সাজেশন থাকলে এই জিনিসটা আমরা একটু আপনার কাছ থেকে খুব একটু ডিটেলস, অল ডিটেলস শুনতে চাচ্ছি। সেটাই। আমি আমি যদি যারা 21-এর ফলে টার্গেট করেছেন, যারা 2021 সালের ফলে যারা আসতে চান, তাদেরকে আমি বলবো যে পারলে আজকেই, এখন তো রাত বাংলাদেশে, পারলে আপনি আজকেই ভিসা ফি জমা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। হ্যাঁ, এটা আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হোক না হোক সেটা আসতেছে পরে, সেটা পরের ব্যাপার। আপনি পারলে আজকেই এক্ষুনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন, আগে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নেন।
তো আমি তো বলেছিলাম যে আমরা দুটো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, একটা জুনে একটা জুলাইতে, দুটোই ক্যান্সেল হয়ে গেছিল। এরপর তো এমবেসি বন্ধ বন্ধ পরে এমবেসি খুলে নভেম্বরের 15 তারিখ। 12 তারিখে একটা আমরা ইয়ে পাই, অ্যানাউন্সমেন্ট পাই নভেম্বরের 12 তারিখে যে এই 15 তারিখ থেকে ওরা খুবই সীমিত পরিসরে স্টুডেন্ট ভিসার কার্যক্রম শুরু করবে। ইউএস এমবেসির একটা আমরা নোটিস ওদের ওয়েবসাইটে একটা নোটিফিকেশন ছিল। তো এরপরে আমরা যেটা নভেম্বরের 15 তারিখে আমরা সেই ইনফ্যাক্ট আমরা নভেম্বরের 14 তারিখ রাত 12টা আমরা ল্যাপটপ নিয়ে বসে যাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কারণ 15 তারিখ তো 14 তারিখ রাত 12টা 1 মিনিটে 15 তারিখ হয়ে যাবে। তো যেটা হলো যে আমরা না, ওরা ওপেন করেনি ওই দিন, ওরা ভিসা স্লট ওপেন করেনি। এরপর আমরা সকাল 8টায়, ওরা বলে যে সকাল 8টা থেকে ওদের অফিস শুরু হয়, তো 15 তারিখে আমরা 7:30টার সময় ল্যাপটপ নিয়ে বসে যাই। যে 8টা বাজতে 1-2 মিনিট বাকি, তখন দেখি যে সার্ভার ডাউন, আমাদের ঘুরছে, মানে ওয়েবসাইটের চাকা, সবাই ঢুকছে ওই সময়, সবাই হিট করছে। ওয়েবসাইটের চাকা ঘুরছে, মানে আসলে লোড নিতে পারছিল না। এরপর 8:02-3 এর দিকে দেখি ওপেন হয়েছে, কিন্তু স্লট ওপেন হয়নি। পরে যেটা হলো যে আমরা শুনলাম যে অনেকে স্লট পেয়ে গেছে নভেম্বরের 15 তারিখে, অনেকে স্লট পেয়েছে নভেম্বরের 19 তারিখে ওদের ইন্টারভিউ হবে। 4 দিন আগেই না 5 দিন আগে ওরা স্লট দিয়ে দিয়েছে। কিন্তু এমন ব্যাপার ছিল যে হয়তো 1 মিনিটও ছিল না, স্লটটা 1 মিনিটও ছিল না, এর মধ্যে সবাই যেভাবে পারে সবাই নিয়ে নিয়েছে আর কি। মানে সময়টা খুবই র্যান্ডমলি ওরা চুজ করতো। হ্যাঁ, হয়তো দিনের যে কোনো একটা সময় 1 মিনিট কি 2 মিনিটের জন্য ওরা খুলতো, সেই সময় যারা অনলাইনে থাকতো সেই লাকি পার্সনরাই কেবল হচ্ছে ইন্টারভিউ ডেট নিতে পারতো। দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর আস, বিকজ আমরা দুজনেই জব করি, দুজনেরই টিচিং এ আছে, আমাদের ফ্যামিলি আছে। আর এটা অ্যাকচুয়ালি কোনো হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না, অল টাইম ল্যাপটপের সামনে বসে থাকা, কোন সময় খুলবে, কোন সময় আমি চট করে ডেটটা নিব, দ্যাট ইজ ইম্পসিবল। এটা একেবারেই আসলে লাক ফেভার যাদের করেছে তারা পেয়েছে। তো যেটা হয়েছে যে এরকম আমরা নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছে 1 মাস, পুরো 1 মাস এরকম 5 বার বা 6 বার মনে হয় ডেট দিয়েছে না, কিন্তু 5 বার ডেট দিয়েছে। আমরা 5 বারই মিস করেছি কারণ আমরা বুঝতে পারিনি কখন ডেট দিচ্ছে, আমরা ধরতে পারিনি, আমরা সামনে ছিলাম না ল্যাপটপে। আবার এমনও হয়েছে 2 বার যে আমরা ডেট দেখতে পাচ্ছি কিন্তু নেট এত বেশি ঘুরছিল, কারণ সবাই হিট করছে, সবাই ট্রাই করছে, আমরা ডেটে ক্লিক করছি কিন্তু সেটা নিচ্ছে না, সেটা বারবার কি যেন ওয়ার্ডটা ছিল, কি বলতো জানি, এটা কি একটা বলতো ওরা, আচ্ছা মানে লোড নিচ্ছে না অর সামথিং, তোমারটা হচ্ছে না, এরকম কিছু একটা হচ্ছিল, এরর আসছিল, রাইট। সো শিডিউলিং এরর, মানে আমি শিডিউল নিচ্ছি বটে কিন্তু সেটা এরর হয়ে যাচ্ছে, এরকম 2 বার হয়েছে। সো ওই মুহূর্তগুলো যে কি পরিমাণ ডিপ্রেসিং ছিল এবং কতটা আমরা মানে ডিজেক্টেড ফিল করতাম এত বেশি যখন পেতাম না। দেখতাম যে আমাদের পরিচিত অনেকেই পেয়েছে। আমাদের একটা গ্রুপ ছিল ফেসবুকে, Call20 Bros, সেখানে আমরা তো সারাক্ষণ ওই গ্রুপে পড়ে থাকতাম কি হচ্ছে না হচ্ছে জানবার জন্য। এবং সেই গ্রুপে যখন কেউ পেতো, লিখতো, আমাদের পরিচিত অনেকেই পেয়েছে, ইনফ্যাক্ট সানোয়ার ভাই আমাদের আগে পেয়ে গিয়েছিল। তো আমরা তো দেখে ভালো লাগতো যে ওরা পেয়েছে, কিন্তু সাথে সাথে এত মন খারাপ হতো যে আমরা কি পাবো না, আমরা কি যেতে পারবো না। তো এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয় ছিল, মানে এতটা স্ট্রাগল ভিসার জন্য করতে হবে, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আসলে। ভিসা না পাওয়ার থেকেও মনে হয় ভিসা ডেট না পাওয়াটা মানে খুব দুঃখজনক ছিল আমাদের জন্য। তো ফাইনালি আমরা 5 বারের মতো মিস করার পরে 6 টাইমে গিয়ে আমরা পেয়েছি, কিন্তু সেটা নানান রকম কাহিনী কীর্তি করে আসলে পেয়েছি। কারণ আমরা যেটা বুঝতে পেরেছি, সানোয়ার ভাই আমাদেরকে বলছিলেন যে আপু এভাবে হবে না, আপনারা যেভাবে ট্রাই করছেন এভাবে আসলে হবে না, আপনাদেরকে আরো বেশি রিগোরাস ওয়েতে ট্রাই করতে হবে। সেটা কি রকম, সেটা একটু ফয়সাল বলো, হ্যাঁ, যে কিভাবে আমরা সেই রিগোরাস প্রসেসের মধ্যে গিয়েছি। না আসলে ওটা তো ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো আমার চেয়ে আরো ভালো করে বলতে পারবেন কে কোন ধরনের স্ট্র্যাটেজি ওই সময় আমরা নিয়েছিলেন। তো এখানেও আমাদের ত্রাণকর্তা, উপরে তো আল্লাহ আছেন, এখানেও আমাদের ত্রাণকর্তা কিন্তু আর্ক এডুকেশনের সানোয়ার ভাই। সানোয়ার ভাই আমাদেরকে সেই টেকনিকটা, সেই একেবারে কাঙ্ক্ষিত যে ব্যাপারটা, সেটা সানোয়ার ভাই আমাদেরকে বলেছিলেন যে এইভাবে নেটের স্পিড এমন লাগবে, না এভাবে করতে হবে, এতগুলো ল্যাপটপ নিয়ে বসে থাকতে হবে। তো আসলে এটা ব্যাপারটা আসলে অনেক, আমি বলবো যে এটা এক ধরনের আপনি লাক, এটা লাক যদি আপনাকে ফেভার করে আপনি হয়তো ডেটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, সে কারণে আমি বলছি প্যান্ডেমিকের সময় কখন কি
অ্যানাউন্সমেন্ট আসে জানি না। আমি জানি না ইউএস এমবাসি এখন কিভাবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে কিনা বাংলাদেশে। তো আপনাদের যেটা আমি বলব যে খুব দ্রুত ভিসা ফিটা জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন। অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন, এর পরেরটা পরে দেখা যাবে। এই আরকি। তো আসলে ওই যে তুমি যেটা বলছিলে যে কিভাবে ডেট পেয়েছি, এইটা এইটা আমি এজন্য এখানে ওরকম বলতে চাই না। কারণ এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো আসলে সিস্টেম না। যে ওয়েতে আমরা ডেটটা পেয়েছি এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না। সে কারণে আমি আসলে বলছি না। তবে এটা ঠিক যে ডেট পাওয়ার জন্য, ডেট নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হয়েছিল, আমরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ১২ ঘন্টায় হয়তো মাঝখানে ১ ঘন্টা যদি বাদ দেই, আমরা ১০-১১ ঘন্টা আমরা ল্যাপটপ নিয়ে বসেছিলাম। এটা হচ্ছে সত্যি ব্যাপার আরকি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে ওই সময়টা আসলে আমাদের কতটুকু কঠিন একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল প্রায় একটা মাস, পুরো একটা মাস আপনারা ৫ বার হচ্ছে ডেট মিস করে ফেলেন, ৫ বার হচ্ছে। ওই সময়টা আমি বলি একটা প্রেডিক্টিভ একটা ইয়ে ছিল, প্রেডিকশন ছিল যে প্রত্যেক সোমবারে হচ্ছে তারা হচ্ছে ডেট ওপেন করতো, তো বিকালের দিকে সকালের দিকে না একটা প্রেডিক্টিভ একটা টাইম আমাদের চলে আসছিল। তো এরকম কিন্তু প্রথম দিকে যারা ডেট গুলো পাচ্ছিল তখন তো আমরা এটা জানতাম না যে কখন ডেট দিবে, কোন সময় আমাদের বেশি করে থাকতে হবে লাইনে। তো সবচেয়ে বড় ব্যাপার ছিল হচ্ছে যে আপনি ফান্ড ম্যানেজ করেছেন, ফান্ড ম্যানেজ করাটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জিং বিষয়। বাট আমরা যারা স্প্রিং এ চলে এসেছি তাদের সবারই মোটামুটি ফান্ড ছিল, ফান্ড পাওয়ার পরেও ভিসা পাচ্ছি না, এটা যে কত বড় একটা কষ্টের জিনিস, যেটা আসলে আপনি যাবেন জাস্ট এর আগে যে প্রসিডিউর গুলো সেগুলো ফিল আপ করবেন হয়ে যাবে, কিন্তু আমরা ভিসা পাচ্ছি না, ভিসার জন্য স্লট পাচ্ছি না, এটা কতটুকু ডিপ্রেসিং, জিনিসটা অনেক বেশি খারাপ। এখন যারা আছেন তাদের কাছেও এই জিনিসটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে যে আসলে আপনাদের কাছে ফান্ড আছে, আপনার ভিসা ইন্টারভিউ দিতে পারবেন কিনা, এরকম অনিশ্চয়তায় আছে। তো আমি আপনাদেরকে বলবো যে গতবারের সিচুয়েশন এবং এবারের সিচুয়েশন কিন্তু একটু ডিফারেন্ট। গতবার যখন ইউএস এম্বাসি বন্ধ হয়ে গেল, ইউএস এর করোনা পরিস্থিতি কতটা খারাপ ছিল সেটা আপনারা জানেন, বাট এবার ইউএস এম্বাসি কিন্তু ইউএস থেকে পরিচালিত হয়। বাংলাদেশের লকডাউনের উপরে ভিত্তি করে ইউএস এম্বাসি আসলে কতটুকু ওইটার উপরে ওইটা দ্বারা এফেক্টেড হবে সেটা আসলে আমি শিওর না। কারণ ইউএসএ তে এখন হচ্ছে ইউএসএ তে করোনা পরিস্থিতি অতটা খারাপ না। গতবার যেরকম খারাপ ছিল এবার কিন্তু ইউএসএ তে অতটা খারাপ না। অলরেডি মোস্ট অফ দ্য পিপল আর ইউএস ভ্যাকসিনেটেড। আমি ফার্স্ট ডোজটা দিয়েছি, আপুরা দিয়েছেন ডোজ। তো সবাই ভ্যাকসিনেটেড, এবং কিছুদিন আগে একটা নিউজ এসেছিল যারা ভ্যাকসিনেটেড তারা কিন্তু যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন, দুটো ডোজ দেওয়া হয়েছে। যারা জনসন এন্ড জনসন থেকে যারা দিয়েছেন তারা কিন্তু ভ্যাকসিনেটেড, তারা কিন্তু সব জায়গায় ট্রাভেল করতে পারবেন, তাদের নিষেধাজ্ঞা নেই। তো ইউএসএ তে কিন্তু গতবারের মতো পরিস্থিতি নেই, এখন পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক। ইউএস এম্বাসি কিন্তু ইউএস এর একটা প্রতিষ্ঠান, ওরা কিভাবে হচ্ছে আপনাকে কিভাবে বাংলাদেশ এম্বাসিকে পরিচালনা করবে, কিভাবে স্টুডেন্ট নিয়ে আসবে সেটা কিন্তু জানে। তো যারা এখন হচ্ছে যে এই যে হতাশায় আছেন বা যারা অনেক আনসার্টেনিটিতে আছেন, আমাদের মতো গতবারের মতো সিচুয়েশন হবে কিনা এরকম চিন্তা ভাবনায় আছে, তাদের জন্য আমি একটু বলবো যে আসলে এবারের পরিস্থিতি মনে হয় না অতটুকু খারাপ হবে। এটা আমার একটা প্রেডিকশন, আমি জানি না, বাট এটা আমার একটা প্রেডিকশন যে এরকম হতে পারে, গতবারের মতো হয়তো পরিস্থিতি খারাপ হবে না। যদি হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়তো বা সেটা রিকভার করে ফেলবে। এবং ইভেন যদি তারা বাংলাদেশের লকডাউনটাও মেনটেন করে, আমার মনে হয় না বাংলাদেশ সরকার এই যে লকডাউনটা আসছে সেই লকডাউনটা খুব বেশি দিন হচ্ছে তারা কন্টিনিউ করবে, হয়তো বা এরপরে ২-১ সপ্তাহ, আরো ২-১ সপ্তাহ হচ্ছে এটাকে এক্সটেন্ড করতে পারে। সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে যদিও, যে কত রোগী আসছে বা কতটুকু এফেক্টেড হচ্ছে মানুষ। এই লকডাউনটা খুব বেশি মনে হয় না বাংলাদেশ সরকারের এক্সটেন্ড করার অপরচুনিটি আছে, কারণ সবকিছু চলছিল। তো এইটা মনে হয় না খুব বেশি দিন এক্সটেন্ড করবে। তো সবাই যারা এখন এই আনসার্টেনিটির মধ্যে আছেন তাদের জন্য বেস্ট অফ লাক। তারা সবাই সবার জন্য দোয়া করবেন এবং আপনারা সবসময় রিগোরাসলি ট্রাই করবেন, আসলে ট্রাই করার পরে হচ্ছে যা হয় সেটা পরে দেখা যাবে। বাট আমার মনে হয় না যে পরিস্থিতি এতটা বেশি খারাপ হবে গতবারের মতো। আপনারা সবাই স্লট পাবেন এবং আপনাদের জন্য কিন্তু একটা আশার বাণী, এটা আশার বাণী হচ্ছে যারা স্প্রিং এর জন্য ট্রাই করেছিলেন, যারা আসতে চেয়েছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত সবাই কিন্তু ভিসা স্লট পেয়েছিল, এবং শেষের দিকে আমাদের যখন ক্লাস শুরু হবে তার আগে কিন্তু একটা স্টুডেন্টও ছিল না যাদের কিন্তু ভিসা দেওয়া ইন্টারভিউ দেওয়া হয়নি, সবার জন্য কিন্তু স্লট ইউএস এম্বাসি স্লটটা হচ্ছে ওপেন করেছিল। এবং আপনাদের হয়তোবা এবারও আমি দেখেছি যে একটা হচ্ছে ফর্ম আপনাদেরকে দিয়েছে, যে ফর্মটা ইন্টারেস্ট ফর্ম, যারা ভিসা ইন্টারভিউ দিতে চান তারা সেটা যদি ফিল আপ করতে থাকেন তাদের এখানে কিন্তু ক্যালকুলেশন অলরেডি রয়ে গেছে যে পার ডে তে কতগুলো বা কখন থেকে তারা ভিসা স্লট দিলে এইটা ফুললি সবগুলো স্টুডেন্টকে অপরচুনিটি দেওয়া সম্ভব, ইন্টারভিউ অপরচুনিটি দিতে পারবেন, এটা কিন্তু তাদের কাছে অলরেডি ক্যালকুলেশন রয়েছে।
তো আই বিলিভ তারা এটা ইউএস এম্বাসি এটা তারা খুব অর্গানাইজড একটা প্রতিষ্ঠান, এটা খুব ভালো করেই জানে যে কতগুলো স্টুডেন্ট কখন থেকে এম্বাসি ভিসা স্লট ওপেন করলে এটা হবে। তো আপনি একটু রিল্যাক্স থাকেন এবং সাথে আপনি তো আপনার নিজের চেষ্টাটা করবেনই, এবার চেষ্টা করে আগাতে থাকেন, ইনশাল্লাহ আপনি ভিসা স্লট পাবেন। হ্যাঁ, আসলে আমরা যদি হতাশ হয়ে যেতাম তাহলে মনে হয় না এই জায়গায় এসে পৌঁছতে পারতাম। আমরা কিন্তু এতবার যে রিজেক্টেড হয়েছি, আই মিন রিজেক্টেড বলতে আমি ডেট পাচ্ছিলাম না, তারপরেও কিন্তু আমরা থেমে যাইনি যে না থাক আর করবোই না, নেক্সট ফলে আমরা নেক্সট ইয়ারে চলে যাই, নেক্সট ফলে চলে যাই, আমরা রেফার করি, সেই চিন্তা কিন্তু আমরা করিনি। আমাদের মনে হয়েছে যে দেখে ছাড়ি না, লাস্ট অব্দি কতক্ষণ না দিয়ে পারবে। ওরকম চেষ্টা করতে করতে একটা সময় কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক 1 মাস পরে আমরা ডিসেম্বরের 14 তারিখে হচ্ছে ডেটটা পেয়েছি। আর 20 তারিখে ছিল না আমাদের, ডিসেম্বরের 20 তারিখে আমাদের ভাইভা ছিল, ইন্টারভিউ ছিল। ইন্টারভিউতে ভালোই হলো, তারপর আমরা ভিসাটাও পেয়ে গেলাম। তো তারপর আমরা সুন্দর মতো ফ্লাই করে চলে এলাম। হ্যাঁ, আমি এক মিনিটে যদি বলি, সেটা হচ্ছে আসলে একদমই হতাশ হওয়া যাবে না সানোয়ার ভাই, আমরা যেটা বারবার বলছি। আর হচ্ছে আপনি প্রফেসরকে বারবার পার্সু করেন। আমাদের প্রফেসর আমাদেরকে বারবার বলছিল যে ডিসেম্বরের 1 তারিখের মধ্যেই ওনাকে জানাতে হবে আমরা আসছি কি আসছি না, মানে আমরা কি স্লট পেয়েছি না পাইনি। সেই জায়গায় আমরা স্লটটা পাই ডিসেম্বরের 14 তারিখ, মানে 14 দিন পরে। ওনাকে আমরা বারবার ইমেল করেছি, অসংখ্য করেছি, ওনাকে বারবার বলতাম যে তুমি প্লিজ আমাদেরকে একটু দেখো, আমরা খুবই হোপফুল যে আমরা ডিসেম্বরের মধ্যে ভিসা পেয়ে যাব। অথচ আমরা তখন স্লট পর্যন্ত পাইনি, কিন্তু একটা আশা ছিল যে আমরা পেয়ে যাব স্লট। ওনাকে বারবার আমরা বলেছি এবং উনি শেষ পর্যন্ত আমাদেরকে বলে যে উনি ডিসেম্বরের 3 তারিখে রিপ্লাই করেন আমাকে। উনি বলেন যে দেখো আমার মনে হয় আমার কাছে এখনো একটা ফান্ড আছে, যথেষ্ট পরিমাণে এক জায়গায় ফান্ড আছে, তোমরা ট্রাই করতে থাকো এবং আমাকে জানাও, ইমিডিয়েটলি আমাকে জানাও তোমরা কি করছো। তো আমি বলবো যে পার্সু করতে থাকেন প্রফেসরকে মেইলের পর মেইল করুন। এটা ফান্ডিং এর জন্য প্রযোজ্য। যেমন আমি একটু করে বলি, আমি ওয়েস্টার্ন ইলিনয়ে আমি প্রথমে ফান্ড পেয়েছিলাম 2/3 ফান্ডিং তারা আমাকে করেছিল 66%। পরে আমি অনেক পার্সু করেছি, প্রায় ওনাকে ইমেল করতাম, ইমেল করার পর এক পর্যায়ে উনি 1 মাস পরে আমাকে ফুল ফান্ড দিয়ে দিল। তো আসলে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, এটাই হচ্ছে লেগে থাকাটা খুব ইম্পর্টেন্ট। হায়ার স্টাডিজে আমার যেটা মনে হয় সানোয়ার ভাই, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি আমার স্টুডেন্টদেরকে বলি কিংবা আমার যারা ছোট ভাই বোন আছে ওদেরকে বলি যে দুটো জিনিস ইম্পর্টেন্ট। ফার্স্ট, ইউ হ্যাভ টু ড্রিম বিগ। তোমাকে আগে ভাবতে হবে, তোমাকে ড্রিম করতে হবে যে তুমি এখানে পড়তে আসবে। হ্যাঁ, যদি তোমার এই স্বপ্ন থাকে তুমি ডেফিনেটলি ইউ ক্যান ক্যাচ ইট। আর একটা হচ্ছে তোমাকে রিলেন্টলেসলি একদম লেগে থাকতে হবে, মানে তোমাকে এটা নিয়ে সারাক্ষণ ভাবতে হবে, প্ল্যান করতে হবে, কাজ করতে হবে। আপনি যে আমাদের জার্নিটা গল্প শুনতে চেয়েছেন, অনেক কিছু আসলে মিস হয়ে গেছে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে কতটা কঠিন আসলে এই হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নেওয়া। আমি বিশেষ করে যারা চাকরি করছেন তাদের জন্য বা ফ্যামিলি আছে তাদের জন্য আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি। আমি আমার জন্য তো আসলে ওই আলাদা করে 5 ঘন্টা 6 ঘন্টা বসে পড়া সেটা ডিফিকাল্ট ছিল। আমি যেটা করতাম, আমি ইউনিভার্সিটিতে বাসা থেকে যখন বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য বের হতাম, রাস্তায় আমি বসে বসে জিআরই ওয়ার্ডস গুলো পড়তাম। এবং সেটা কিভাবে, শুনলে একটু অবাকই হবেন। সেটা হলো যে আমি বাসায় যখনই সময় পেতাম, আমি ধরেন 200টা বা 300টা ওয়ার্ড নিজে নিজে পড়তাম এবং মোবাইলে আমি সেটা রেকর্ড করতাম। কেন রেকর্ড করতাম? যেন আমি যাওয়া আসার পথে বাসে কানে হেডফোন লাগিয়ে জিনিসটা শুনতে পারি। আমি হয়তো বাইরে হাঁটছি, আমি কানে হেডফোন লাগিয়ে ওয়ার্ড শুনছি, মানুষ ভাবছে আমি গান শুনছি, অ্যাকচুয়ালি আমি ওয়ার্ড শুনছি। আমার নিজের রেকর্ড করা বা ইংরেজি বাংলা সিনোনিমস এই সেই যা যা দিয়ে পারি সেরকম করে আমি নিজেই নিজের জন্য একটা রেকর্ডিং তৈরি করতাম। আমার হাজবেন্ডকেও দিয়েছে, ও কোনোদিন শুনি নাই। কিন্তু আমি এটা করতাম এবং এটা আমাকে ভীষণ হেল্প করেছে। আমার এই 3000 3500 শব্দ শেখার ক্ষেত্রে আমাকে আলাদা করে সময় বের করতে হয়নি। আমার বাসা থেকে ঢাকা ইউনিভার্সিটি যেতে আমার যে 1 থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা লাগতো, এই পুরো সময়টা দুবারে আসা যাওয়াতে আমি কিন্তু অনেক ওয়ার্ড শিখেছি। এইরকম করে ছোট ছোট টেকনিক বের করে কিন্তু আমি কাজগুলো করেছি, শিখতে পেরেছি। সো আপনারা যদি চান, আপনাদের যদি ড্রিম থাকে, আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কি কি ওয়েতে, কোন কোন স্ট্র্যাটেজিতে আপনি আসলে যাবেন। কারণ এটা অ্যাকচুয়ালি আপনার যুদ্ধ। নো ওয়ান ইজ গোয়িং টু হেল্প ইউ, ইটস ইয়োর জার্নি। সো ওভাবে করে আসলে নিজেকে প্রস্তুত করতে হবে। ফার্স্ট অন, ইউ হ্যাভ টু ড্রিম বিগ এন্ড দেন ইউ হ্যাভ টু ট্রাই একদম আপনার লেভেল বেস্ট। সো দ্যাটস ইট।
থ্যাংক ইউ আপু। এটা একটা হচ্ছে নিনজা টেকনিক, আমি বলবো আপু যে টেকনিকটা ইউজ করেছিল, এটা একটা নিনজা টেকনিক, যে হাউ টু মেমোরাইজ মোর দ্যান 3000 ওয়ার্ডস। এটা আসলে আপনি যদি নর্মালি আমি তো মেমোরাইজ করতে কমই চান, পড়েছি, মানুষ তো আরো অনেক বেশি পড়ে। হ্যাঁ, 3000 তিন খুব বেশি না। 3000 ওয়ার্ড পড়ার জন্য আসলে যে নিনজা টেকনিকের কথা বললেন, যে আসলে আপনি একটা লিস্ট, এটা হচ্ছে আপনি নিজে অডিওটা নিজে হচ্ছে সেটার ওয়ার্ড বলবেন, সাথে মিনিং বলবেন, চাইলে হচ্ছে এক্সাম্পলটা বলবেন, বলে আপনি একটা অডিও ফাইল তৈরি করবেন। তো আপনি হচ্ছে ঢাকায় যেরকম জ্যাম থাকে, বাংলাদেশের রাস্তাগুলোতে যেরকম জ্যাম হুম। থাকে, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছেন, তখন কিন্তু আপনি সেটা অডিও, আমরা গান শুনি, গান শোনার বদলে আপনি সেই অডিওটা শুনেন, তখন কিন্তু আপনার সেন্স, মানুষ যখন পড়ে তার চেয়ে বেশি সেন্স কাজ করে, সিক্স সেন্সের ভিতর তার চেয়ে সবচেয়ে বেশি সেন্স কাজ করে যখন আমরা দেখতে পাই বা আপনি শুনছেন, তখন তখন কিন্তু আমরা বেশি সেন্স কাজ করবে। তো ওই জিনিসটা আপনার আনকনসিয়াসলি আপনার কিন্তু মনে চলে আসবে। তো এটা কিন্তু একটা ভালো টেকনিক, যে হাউ টু মেমোরাইজ আ লট অফ ওয়ার্ডস উইথিন আ শর্ট পিরিয়ড অফ টাইম। এটা একটা ভালো টেকনিক। থ্যাংক ইউ আপু এই টেকনিকটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে। আর আপনাদের জন্য আরেকটা নোটিস হচ্ছে, যে এই যে প্যান্ডেমিক আছে, এপ্রিল 5 থেকে যে প্যান্ডেমিক শুরু হচ্ছে মানডে থেকে, সেই সময়টাতে জার্মান এম্বাসি ক্লোজ থাকবে, প্যান্ডেমিকের সময় জার্মান এম্বাসি ক্লোজ থাকবে। এটার সোর্স হচ্ছে জার্মান এম্বাসি ফেসবুক পেজ। এটা জাস্ট ইনফরমেশনের জন্য আপনাদের শেয়ার করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ইউএস এম্বাসি সম্পর্কে আমরা কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত জানতে পারিনি, তো জানলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ওকে। সো আমরা অনেক কিছু আজকে শুনেছি, অনেক সময় নিয়েছি আপনাদের কাছ থেকে, তো অনেক গল্প শুনেছি। তো আপনারা শেষ পর্যন্ত একটা ভালো জায়গায় আসতে পেরেছেন, আপনারা এখান থেকে আরো ভালো কিছু করবেন। অলরেডি আপনারা দুজন খুব গুণী মানুষ, বাংলাদেশের দুজন গুণী মানুষ আপনারা না না দুজন, না। কাকে কাছে বেশি বলবো সেটা না, দুজনে অনেক গুণী মানুষ। আপনারা অনেক হেল্পফুলও। তো আপনাদের আরো বেশি সাফল্য কামনা করছি, এবং আপনারা যদি আমাদের আজকে যে অডিয়েন্স গুলো ছিল তাদের সম্পর্কে, বা তাদেরকে যদি আসলে শেষে যদি কোনো ইন্সপিরেশনাল বা কোনো আপনাদের বলার যদি কিছু থাকে, তাদের সম্পর্কে যদি কিছু বলেন, এবং আর্ক এডুকেশন নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, আহ যারা ফেসবুক লাইভে এই প্রোগ্রামটা লাইভ দেখছেন বা পরে যারা দেখবেন বা শুনবেন, তাদের উদ্দেশ্যে বলছি খুব সংক্ষেপে যে একেবারেই ভেঙে পড়া যাবে না। একেবারেই ভেঙে পড়া যাবে না। সত্যিকার অর্থে আপনি যদি ইউএসএ তে হায়ার স্টাডি করতে আসতে চান, আপনাকে একেবারেই হতাশ হওয়া যাবে না। আমি একটা ছোট্ট একটা মানে এক্সাম্পল দেই। আমাদের এখানে এই বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে পড়ছি, এখানে একজন স্টুডেন্ট আছে, সে ফিজিক্সে মাস্টার্স করছে। কোথা থেকে এসছে জানেন? উনি এসছে আপনার তিতুমির সরকারি কলেজ থেকে। তিতুমির সরকারি কলেজ থেকে উনি ফিজিক্সে অনার্স করেছেন এবং মাস্টার্স করেছেন। ওনার রেজাল্ট খুবই খারাপ আর কি। এত এত দুঃখজনকভাবে তার রেজাল্ট এত খারাপ। তো আমি বলতে চাই না, এত ওইরকম রেজাল্ট নিয়ে উনি এখানে চলে এসছে। উনি দুবার জিআরই দিয়েছেন, এবং ফিজিক্স জিআরই নামে কি একটা কিছু আছে, ফিজিক্স জিআরই, আলাদা। ওটা উনি দিয়েছে। সাবজেক্ট শেয়ারিং। হ্যাঁ, তো মানে আমাদের জুনিয়র, বেশ জুনিয়র, ওর রেজাল্ট শুনলে, ওর ইন্টারমিডিয়েট প্রথমবার ইন্টারমিডিয়েটে উনি খারাপ করেছে, উনি সেকেন্ড টাইম দিয়ে ইন্টারমিডিয়েট পাস করেছেন, সেরকম এক স্টুডেন্ট উনি এখানে আছে। তো আমি বলছি কি, ওনার যে লাইফের হিস্ট্রি, স্ট্রাগল, এটা যে কারোর জন্য খুবই ইন্সপিরেশন নিয়ে আসবে আর কি, খুব ইন্সপায়ারিং। তো আমি তার কাছ থেকে, আমরা পর্যন্ত ইন্সপায়ার্ড হই যে হাউ কাম, কিভাবে উনি এখানে আসতে পারলো, কিভাবে। তো আমরা যেটা দেখেছি যে একদমই ভেঙে পড়া যাবে না। একবার দুবার অনার্স এর রেজাল্ট একটু কম ভালো হয়েছে, সো হোয়াট, মাস্টার্স আছে, মাস্টার্স এর রেজাল্ট একটু কম ভালো হয়েছে, সো হোয়াট, জিআরই আছে, জিআরই একটু কম ভালো হয়েছে, সো হোয়াট, আইএলটিএস আছে বা টোফেল আছে। সবকিছু বাদ দেন, সবকিছু বাদ দেন, আপনি এমন ভাবে এসওবিটা লেখেন, আপনি এমন ভাবে আপনার রিসার্চ ইন্টারেস্টটা এক্সপ্রেস করেন, রিসার্চ ইন্টারেস্ট গুলো আপনি এমন ভাবে রাখেন, খুব সুন্দর স্ট্রাকচার্ড ওয়েতে রিসার্চ ইন্টারেস্ট আপনি লিখেন, আপনি একটা দুটো পাবলিকেশন লেখার চেষ্টা করেন, আপনি প্রফেসরদের পেছনে লেগে থাকেন, ইউনিভার্সিটি চুজ করেন যেটা অ্যাভেলেবল ফান্ড আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেক বেশি ওরা অ্যাকসেপ্ট করে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সুতরাং আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার একদমই কারণ নাই, অনেক ক্রাইটেরিয়া আছে। আপনি প্রত্যেকটা স্টেজে নতুন নতুন অভিজ্ঞতা আসবে, নতুন নতুন সম্ভাবনা আপনার জন্য নিয়ে আসবে। এই আর আপনাদের সম্ভাবনাগুলোকে, স্বপ্নগুলোকে
সত্যি করার জন্য হ্যাঁ আর্ক এডুকেশন আছে। আর্ক এডুকেশনের সানোয়ার ভাই তো উনি আমাদের একেবারে, আমি তো বারবার বলি যে উনি আমাদের, আমরা আজকে যে অবস্থানে আল্লাহর রহমতে আসতে পেরেছি এটার পেছনে ওনার যে কত অবদান সেটা সেটা আমরাই জানি, আমাদের ফ্যামিলিও জানে। তো উনি এখানে আছেন, আর্ক এডুকেশন বাংলাদেশে যারা পরিচালনা করছেন তারা আছেন। তো আপনারা যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শে অবশ্যই আর্ক এডুকেশনের সহায়তা পাবেন, আমার বিশ্বাস। কি সানোয়ার ভাই, পাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। তো আর্ক এডুকেশন তো আপনাদের পাশেই আছে। আর্ক এডুকেশন এখন হচ্ছে আমরা হচ্ছে আপনাদের হায়ার স্টাডি প্রোগ্রামের জন্য আহ, আমরা হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, ফর এক্সাম্পল জিআরই, আইএলটিএস, টোয়েফল, এই ব্যাপারগুলোতে আপনাদেরকে গাইড করে থাকি। তো আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যদি মনে করেন যে আপনার দরকার এই ধরনের কোনো গাইডেন্স, তাহলে আর্ক এডুকেশনের সরাসরি হচ্ছে যোগাযোগ করবেন। আর্ক এডুকেশনের ফেসবুক পেজ, অফিসিয়াল ওয়েবসাইট এবং আর্ক এডুকেশনের ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেখানে দেখতে পারেন এবং সেখানে গেলে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন। সো আজকে আমরা অনেক কথাই বলেছি, অনেক কিছু শুনেছি, আপনাদের অনেক স্টোরি শুনেছি। আমি আসলে আজকে যত স্টোরি শুনেছি, আমি আসলে প্রিভিয়াসলি এত কিছু জানতাম না, এত কাহিনী ছিল পেছনে, এত কিছু জানতাম না। আজকে আমি নিজেই অনেক কথা, অনেক নতুন কিছু আপনাদের কাছ থেকে শিখতে পেরেছি, অনেক স্ট্রাগলের কথা শিখতে পেরেছি। শেষ পর্যন্ত এই যে আপনাদের দুজনের যে হাসি মুখটা এবং সাথে আমাদের ফেরিয়ালের যে হাসি মুখটা, এই হাসি মুখটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি হচ্ছে আপনাদের এরকম হাসি মুখ যেন সব সময় থাকে, আর আপনারা এরকম ভাবেই হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করবেন। আমাদের যারা অনুজ আছে, আমরা তো অগ্রসর চলে এসেছি, আমাদের যেগুলো অনুজ আছে সবাইকে আমরা হেল্প করব, এই আশা রাখছি। সবাই হচ্ছে আমাদের কাছে হেল্প পেতেই থাকবে এবং আপনারা স্টিল ভালো মানুষ, আরো ভালো মানুষ হিসেবে আরো বেশি ভালো মানুষ হবেন, এই আশা করছি। তো আর্ক এডুকেশনের পক্ষ থেকে আপনারা দুজন আমাদেরকে অনেক বেশি সময় দিয়েছেন, আপনাদের অনেক ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময়টুকু বের করতে পেরেছেন, এই জন্য আর্ক এডুকেশন আপনাদের কাছে কৃতজ্ঞ। আর্ক এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তো সব ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানে আল্লাহ হাফেজ বলছি। আল্লাহ আপনারা ভালো হাফেজ। থাকবেন। সানোয়ার ভাই, হ্যাঁ, অনেক আর্ক এডুকেশনের সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা কঠিন সংগ্রামে এসেছি, আমরা যেন শুধুমাত্র উত্তরণ করতে পারি। এই সংগ্রাম থেকে ভালো মতো পড়াশোনা করে ভালো মানুষ থেকে ভালো মানুষ থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি যেদিন চলে আসি সেদিন আমার উপাচার্য স্যারের কাছে গিয়েছিলাম। আমি বলেছিলাম, স্যার আমি যেন ভালো রেজাল্ট করে আসতে পারি। উনি বলেছিলেন যে হ্যাঁ, ভালো রেজাল্ট করবে, আবার ভালো মানুষ হয়েও যেন ফিরে আসতে পারো সেটা চেষ্টা করবে। তো আমার কথাটা খুব ভালো লেগেছে। সত্যি ভালো মানুষ থেকে ভালো রেজাল্ট করে যেন বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি, বিশ্ববিদ্যালয়ের সম্মান রাখতে পারি, দেশে ফিরে আসতে পারি, সেজন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। হ্যাঁ, আপনাদের ধন্যবাদ। সানোয়ার ভাই, আর্ক এডুকেশন আপনাদেরকে আসলে আমাদেরকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যুক্ত আছেন লাইভে এবং যুক্ত হবেন, আপনাদের জন্য শুভকামনা। আপনারা লেগে থাকেন, আপনাদের খুব ভালো একটা কিছু হবে আর কি, খুব ভালো একটা কিছু হবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ।